তো 7:30 এখন আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ থেকে আপনাদের সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। আমার নাম ডক্টর সেলিম রেজা। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এর সমন্বয়ক হিসেবে কাজ করছি এবং সহযোগী অধ্যাপক হিসেবে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যোলজিতেও কাজ করছি। আপনারা অলরেডি দেখেছেন যে আজকের ওয়েবিনারটির শিরোনাম আমরা রেখেছি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, বন্ধ শ্রমবাজার খুলবে কি, এইরকম একটি প্রশ্ন দিয়ে। এবং আম, আমরা দেখলাম যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আম, জনাব তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু হয়েছে এবং আম, তার এই মালয়েশিয়া সফরের মধ্য থেকে ব্যাপক প্রত্যাশা এবং উচ্ছ্বাসের বিষয়ও ছিল মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ার বিষয় নিয়ে। আম, বড় দাগে আমরা মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং সেখানে আমাদের কি প্রত্যাশা ছিল, কি ধরনের সমস্যাগুলো রয়েছে, কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করব। আমাদের মাঝখানে উপস্থিত আছেন আম, 5 জন আলোচক। আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝখানে উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল আলম। উনি একজন অভিবাসী কর্মী, মালয়েশিয়া থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন। মোহাম্মদ আশরাফুল আলম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আশরাফুল আলম, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি আনমিউট করে নিতেন। জি, আশরাফুল আলম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম। আপনার কথা শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। আমাদের মাঝখানে আরো একজন আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক, সিনিয়র লেকচারার, ইউনিভার্সিটি সুলতান জয়নুল আবেদিন, মালয়েশিয়া। ডক্টর মাহবুব, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? আম, আমাদের মাঝখানে তৃতীয় আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার, সহযোগী অধ্যাপক ও সদস্য, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। ডক্টর জালাল, আম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আম, আমাদের মাঝখানে আরো উপস্থিত আছেন আম, জনাব ইমরুল কায়েস, বিশেষ প্রতিনিধি, বাংলা ভিশন টেলিভিশন। আম, জনাব ইমরুল কায়েস, আপনাকেও স্বাগতম জানাচ্ছি এবং আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ ডক্টর সেলিম রেজা। আমি শুনতে পাচ্ছি। আমাকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝখানে আরো একজন আলোচক হিসেবে উপস্থিত আছেন মিস্টার এস এন আজাদ, সিনিয়র লেকচারার ও সদস্য, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। জনাব এস এন আজাদ, আশা করছি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি, শুনতে এবং পাচ্ছি। আপনাকে স্বাগতম ধন্যবাদ। জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। এবং আমাদের মাঝখানে আরো উপস্থিত আছেন আম, অধ্যাপক তৌফিক এম হক, পরিচালক, এসআইপিজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রফেসর তৌফিক, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকের ওয়েবিনারে। হয়তো প্রফেসর তৌফিক আমাদের সাথে আরো শেষের দিকে গিয়ে যোগদান করবেন, তার কথা আমরা শুনবো। তো অনুষ্ঠানটি আমি শুরু করতে চাই, যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা হচ্ছে এবং মালয়েশিয়ার অবস্থানরত অভিবাসন আম, এর সাথে সংশ্লিষ্ট অভিবাসী কর্মীদের নানান রকমের সমস্যা, নানান রকমের চ্যালেঞ্জ এবং নানান রকম প্রত্যাশা পুরো বিষয়টার সাথে জড়িত। সেজন্য আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি একজন অভিবাসী কর্মীর অভিজ্ঞতা এবং তার প্রত্যাশার জায়গা থেকে। সেই জায়গা থেকে আমি প্রথমেই আলোচনার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ আশরাফুল আলম, অভিবাসী কর্মী, মালয়েশিয়া থেকে। এবং আমি একটু সবার জন্যই বলে রাখতে চাই, মোটামুটি প্রতিটি আলোচকের জন্যই আমরা প্রথম ধাপে প্রায় 5 মিনিটের মতো বরাদ্দ রেখেছি এবং আম, এই 5 মিনিটের আলোচনা প্রত্যেক আলোচকের শেষ হওয়ার পরে আমরা অডিয়েন্স থেকে বা শ্রোতাদের, দর্শকদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব এবং সেই প্রশ্নগুলোর ভিত্তিতে নতুন করে আলোচনার জন্য পরবর্তীতে প্রতিটি আলোচককে আমরা আরো 2 মিনিট করে সময় বরাদ্দ করব। তো সেই বিষয়টি একটু সবাই যদি আমরা মাথায় রাখি যে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে যেন আমরা আলোচনাটা প্রথম ধাপে শেষ করতে পারি, তাহলে আম, সময় ব্যবস্থাপনাটা আমাদের জন্য সবারই সহজ হবে। তো প্রথমে আমি একটু মোহাম্মদ আশরাফুল আলমের কাছে যেতে চাই। আম, আশরাফুল আলম সাহেব, আপনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করছেন একজন অভিবাসী কর্মী হিসেবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু হলো।
তো মালয়েশিয়াতে অবস্থানরত আপনার মতো প্রবাসী কর্মীদের ক্ষেত্রে এই সফর কি বার্তা বয়ে এনেছে বা আপনারা কিভাবে দেখছেন এই সফরকে, এবং সামগ্রিকভাবে যদি একটু বলেন যে মালয়েশিয়াতে আমাদের প্রবাসী কর্মীরা কেমন আছেন, সেই জায়গাগুলো যদি একটু আমাদের সাথে বলতে পারেন। আমাদের আশরাফুল আলম, একটু আনমিউট করে নেবেন প্লিজ। আশরাফুল আলম, আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। আপনাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আহ, জি, জি বলুন আহ, আপনি। প্রধানমন্ত্রীর আগমনে আমার মনে হয় আমাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। কারণ আমি একটু হেডলাইন দেখলাম ফেসবুকে, সব জায়গায় যে সমস্ত বাঙালি অবৈধ আছে আহ, এবং যারা জেলখানায় আছে তাদের জন্য সবাই একই স্লোগান দিচ্ছে, যাতে যে সমস্ত লোক মালয়েশিয়ার ভিতরে অবৈধ আছে তাদের বৈধকরণ করতে হবে, এবং যারা জেলখানায় অনেকদিন যাবৎ ধরে তারা অনেকে বছরের পর বছর, অনেকে কয়েক মাস যাবৎ হচ্ছে খুব কষ্টে আছে, তাদের মুক্তির দাবিতে একটা ব্যানার দেখলাম আমি ফেসবুকে। তে যদি এই দুইটা কাজ বাস্তবায়ন করে আমার মনে হয় প্রধানমন্ত্রী সফরের জন্য আমাদের মতো প্রবাসীর জন্য মঙ্গল কামনাই হবে। তা আমি বলবো মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত লোক অবৈধ আছে এদের প্রথমে আগে বৈধকরণ করতে হবে। কারণ আমরা খুবই কষ্টে থাকি, যে সমস্ত লোক অবৈধ আছে তাদের অনেক সময় আহ অবৈধ লোককে কোনো কোম্পানি সহজে কাজে নিতে চায় না। আহ তারা নানান দিক থেকে এলো বিতাড়িত হয়। পুলিশ থেকে হচ্ছে আহ তারা রুমে ঘুমাতে পারে না, পাম বাগান অথবা বন জঙ্গলে তারা হচ্ছে ঘুমাই থাকে। এই জন্য আমি হচ্ছে প্রধানমন্ত্রীর এবং যে আলোচনার বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা মালয়েশিয়ার ভিতরে অবৈধ আছে এদের অবশ্যই বৈধকরণ করতে হবে। তারপরে আমার মনে হয় কলিং ভিসার জন্য আবেদন করা উচিত। আহ এটাই আমি ভালো বুঝি। তারপরে কলিং ভিসা যদি চালু করার জন্য আমাদের প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সাথে কোনো আলোচনা করে থাকে, আগে মেইনলি ভাবতে হবে কোম্পানি কিরকম, কোম্পানি কি সঠিক না হচ্ছে আনলিগাল। কারণ অনেক লোক ভোগান্তির ভিতরে পোহায়, যারা এজেন্ট মারফতে আসে তারা সেরকম কাজ পায় না, আবার কাজ পেলেও তারা সঠিক সেই পরিশ্রমের সেই সঠিক মূল্য পারিশ্রমিকটা পায় না। অনেকে এজেন্টরা ওই টাকাটা খেয়ে ফেলে, কিন্তু লেবাররা সে টাকাটা পায় না। আবার দেখা যাচ্ছে 3 বছরের কন্ট্রাক্ট থাকে, 1 বছর যেতে না যেতেই দ্বিতীয় বছরে আর সে ভিসা লাগাতে পারে না, তখন সে ব্যক্তি অবৈধ হয়ে যায়। এই জন্য আমি মনে করি কলিং ভিসা খোলার জন্য আগে কোম্পানি বৈধতা দেখতে হবে। তারপরে কোম্পানিতে কাজ আছে কিনা, কোম্পানিতে কতটা লেবার প্রয়োজন, এগুলা যাচাই করে আমার মনে হয় কলিং ভিসার আবেদন করা উচিত। এমনিতে এতটুকু। আশরাফুল আলম সাহেব, আপনার কাছে আমি আরেকটু জানতে চাই, সেখানে মালয়েশিয়াতে সামগ্রিকভাবে আম, এখন যে বাংলাদেশি কর্মীরা অবস্থান করছেন তাদের আম, কর্ম পরিস্থিতিটা কিরকম আসলে, কি ধরনের কাজ তারা আহ করেন এবং কি ধরনের সুযোগ সুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা তাদের মূলত চাওয়ার বিষয়গুলো কি কি রয়েছে বলে আপনি মনে করেন? এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমাদের চাওয়াটা হচ্ছে প্রতি বছর যে আমরা একটা নেভি কয়, এটা প্রতি বছর হচ্ছে সরকারকে একটা ফিস দিতে হয়। এই ফিস হচ্ছে সরকারের ফিসটা ঠিক আছে 1850 টাকা, কিন্তু রিঙ্গিট, কিন্তু অফিসিয়াল ভাবে অনেক টাকা হচ্ছে আমাদের অফিসকে দিতে হয়। এই বিষয়টা যদি উপর মহলের কোনো ব্যক্তি বিবেচনা করে দেখতো যে সরকারি ফিস 1850 রিঙ্গিট, কেন এত হচ্ছে 5000 6000 অনেক
বসরা নিয়ে থাকে, অনেক কোম্পানি নিয়ে থাকে। এটার হচ্ছে কারণটা কি, এটা আমি হচ্ছে জানার জন্য অনুরোধ করছি। সবচেয়ে মেনলি হচ্ছে এই পারমিট খরচ। প্রতি বছর বছর যে আমরা পারমিট এলো সাবমিট করি, এই অনেক টাকা দিয়ে আমরা এই সাবমিট করি এটা। এটা যদি হচ্ছে উপর মহলের কোনো ব্যক্তি এটার খোঁজ নিত, তাহলে আমাদের মতো ওয়ার্কারের জন্য খুবই ভালো হতো। কারণ প্রতি বছর বাংলাদেশ টাকা, এখন যে টাকার রেট আমার মনে হয় 1.5 লাখ টাকার মতো সামথিং, এরকম কিছু টাকা দিয়ে আমরা প্রতি বছর এলো পারমিট সাবমিট করি। বর্তমান অবস্থা মালির সাথে কাজ আছে, এবং আলহামদুলিল্লাহ প্রতি আমরা যারা বিদেশি প্রবাসী আছি, সবাই আছে আলহামদুলিল্লাহ, কাজ কাম করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আম, আশরাফুল আলম সাহেব, আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আপনি বাদেও আম, আপনি যাদের সাথে কাজ করেন, আপনার সহকর্মীরা রয়েছে, এবং আপনি যে বাংলাদেশি কমিউনিটির সাথে আপনি চলেন বা মেশেন, সামগ্রিকভাবে আপনি কি ধরনের আম, প্রতিক্রিয়া দেখতে পেলেন? কি ধরনের উচ্ছ্বাস বা উন্মাদনা বা আম, আশা প্রত্যাশা কাজ করছে বলে আপনার কাছে মনে হয়েছে? উম, আমার কাছে আমার কাজের সাইডেই, আমার কোম্পানিতেই আমার যে সমস্ত কলিগ আছে, তারা খুবই আনন্দিত যে আমাদের মনে হয় আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য সুখবরই আছে বয়ে নিয়ে আসবে। এভাবে আমরা আজকের দিনটা অনেক আছে নিউজ দেখছি, এবং দিনভর আমরা এই প্রধানমন্ত্রীর আগমনে আমরা আলোচনা করছি যে নিশ্চয় আমাদের জন্য যে কোনো কাজ হবে, মানে সুপ্রসিদ্ধ, মানে একটা গুড নিউজের মতোই কাজ হবে। এই এই কথাবার্তা নিয়ে আমরা আমাদের কোম্পানির লোকজন বন্ধু নিয়ে আমরা আলোচনা করছি। জি, ধন্যবাদ আশরাফুল আলম আপনাকে। আম, আপনি অনেকগুলো জিনিসই সামনে এনেছেন, এবং আপনার কাছ থেকে মোটামুটি জানতে পেরেছি যে সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সামগ্রিক অবস্থাটা কিরকম। আপনি শুনতে থাকুন আমাদেরকে। আম, পরবর্তী ধাপে আপনার কাছে আবার আমরা আসব, এবং আপনি অন্যান্য আলোচকদের কথাগুলো শুনতে থাকুন, যাবেন না, অনুষ্ঠানটিতে থাকুন। আমরা আবার আপনার কাছে আসবো। ওকে, এ- এই ধন্যবাদ এই ডক্টর পর্যায়ে সেলিম। এই পর্যায়ে আমি তৃতীয় আলোচক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক সাহেবের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ মাহবুবুল, আপনি শুনলেন যে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের মাঝখানে কিন্তু এক ধরনের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, এবং এক ধরনের আহ, ইতিবাচক একটা সাড়া মনে হয় ফেলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর। আম, কিন্তু বাস্তবতার জায়গা থেকে কতটুকু কি হলো, বা আসলে আমরা কতটুকু পেলাম এই সফর থেকে, সেইগুলো একটা বিরাট মূল্যায়নের বিষয় হয়েছে। তো সামগ্রিকভাবে আপনি নিজেও মালয়েশিয়াতে আছেন, এবং আপনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সেখানে অবস্থান করছেন। তো আপনার মূল্যায়নটা একটু শুনতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক। ধন্যবাদ প্রফেসর সেলিম রেজা। আহ, যতটুকু আজকে বিকেল পর্যন্ত, মানে এখানকার টাইম তো এখন 7:30 পৌনে 8টা বাজে আর কি। এখানকার মিডিয়াগুলোতে যে নিউজগুলো আসছে তাতে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় আসে নাই। যেই হোপটা তৈরি হয়েছিল, যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল, সেই আশাবাদের জায়গা থেকে এখন পর্যন্ত যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন প্রেসের দায়িত্বে এবং বাংলাদেশ হাই কমিশন, তারা কেউ এখন পর্যন্ত বলেনি যে কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিংবা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয়েছে কিনা শ্রম বাজার খোলার ক্ষেত্রে, যেটা আজকে আপনার আলোচনা শিরোনাম, সেইটা কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে গত 1 বছরের মধ্যে শফিউর ভাই এখানে আছেন, আমাদের দেশে প্রথিতযশা একজন কূটনীতিক, এখন আপনাদের সঙ্গে আছেন শিক্ষকতায়, যে দুইটা হাই অফিসিয়াল ভিজিট হয়েছে গত আগস্ট, এবং এখানে দুজনই সরকার প্রধান, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসেছিলেন। দুইবারই এই ধরনের আলোচনা হয়েছে, কিন্তু যদি বলি কাজের কাজের জায়গাটা খুব বেশি একটা অগ্রসর হয়নি, যে এটা খুলবে বা এই অবস্থাগুলো তৈরি হবে। হ্যাঁ, একটা আলোচনা সুনির্দিষ্ট হয়েছে যে যারা এখানে আছেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ভিসা, বা
আমি অবৈধ শব্দটা বলতে চাই না। অবৈধ শব্দটা বলা একটা মানুষকে ছোট করা। একজন মানবাধিকারের ছাত্র হিসাবে আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না। যাদের কাগজপত্রের সমস্যা আছে সেই মানুষগুলোর ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল আচরণ দুই দেশের সরকার করবে। দ্বিতীয়ত, যারা জেলে আছেন তাদের অবিলম্বে মুক্তি, এবং মুক্তি হইলেই এখন পর্যন্ত মালয়েশিয়ার যে আইন, সেই আইনে তাকে তাহলে চলে যেতে হবে এবং আগামী 5-10 বছর সে মালয়েশিয়াতে আসতে পারবে না। এগুলো কিন্তু, এটা বাংলাদেশের জন্য তো আর আলাদা আইন হবে না, ইমিগ্রেশনের জন্য যদি আলাদা আইন না হয়ে থাকে, তাহলে ব্যাপারটা হলো এই লোকগুলো কিন্তু আর আসতে পারবে না খুব সচরাচর। এখান থেকে যারা জেল থেকে মুক্তি পেয়ে চলে যাবে, আর আবার রাতারাতি অথবা পরের দিন অথবা তাদের আবার এখানে নতুন করে আসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। বাস্তবতাটা অনেক খুব রূঢ় আর কি। তো ফলে শ্রমবাজার খুলে ফেলবে বা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, এই ধরনের কোনো আলোচনা এখনো বাংলাদেশ হাই কমিশন অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন তারা এখন পর্যন্ত করেননি। তো দুইটা হাই অফিসিয়াল ভিজিট হয়েছে, কিন্তু আমাদের সেই অর্থে যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা এখনো সামনের দিকে বা আহ, কোনোটাই পরিষ্কার হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে যুক্ত হয়েছে আহ, এই সফরের ক্ষেত্রে, সেটা হলো রোহিঙ্গা বিষয়টা আসছে, যদিও এটা শ্রমবাজারের সঙ্গে যুক্ত না, কিন্তু রোহিঙ্গা বিষয়টা আসছে। এটা অবশ্যই বলা দরকার যে রোহিঙ্গা সমস্যার প্রথম ভিকটিম বাংলাদেশ, আর যদি দ্বিতীয় ভিকটিম হয়ে থাকে রেসপন্সিবিলিটি শেয়ারিং এর জায়গা থেকে, সেটা মালয়েশিয়া। এবং এই ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী ঐকমত্য হয়েছেন যে আসিয়ান এর মাধ্যমে একটা নতুন করে একটা উদ্যোগ গ্রহণ করা, রোহিঙ্গার সমস্যার শুধু শরণার্থী পুনর্বাসন না, সমস্যাটার সমাধান করতে হবে মিয়ানমারের অভ্যন্তরে। শফির ভাই অনেক ভালো জানেন যে মিয়ানমারের ভিতরে এই সমস্যার সমাধান কত জটিল এবং কত কঠিন, এবং সেই কঠিনের ক্ষেত্রে যারা একমাত্র একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো আসিয়ান। সেই জায়গাটা আমাদের প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও জোর দিয়েছেন। বিকজ গত কয়েকদিন ধরে মালয়েশিয়াতে রোহিঙ্গাদের সম্পর্কে নানাবিধ আলোচনা তৈরি হয়েছে এবং অনেক তিক্ত অভিজ্ঞতাও তৈরি হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল আচরণ দেখানো হচ্ছে, এবং মালয়েশিয়ার সাধারণ মানুষকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি। এইটা আমার কাছে মনে হয়েছে একটা বেশ ইতিবাচক দিক, যেটা দুই দেশের গণমাধ্যমে এখন পর্যন্ত আসছে। কিন্তু শ্রমবাজার খোলা হবে বা আমাদের সামগ্রিকভাবে অভিবাসনের যে সুশাসনের যে সমস্যা, সেইটা নিয়ে এখন পর্যন্ত বড় কোনো ধরনের আলোচনা হয়নি। তাছাড়া যেই ধরনের আমি যদি বলি ইন্টারন্যাশনাল রিলেশনসের জায়গা থেকে যে কথাগুলো হয় আর কি, এফটিএ হচ্ছে, এই বিনিয়োগ হবে, হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যারা বেশি ছাত্র বাংলাদেশের এখানে পড়াশোনা করে 11,500-এর মতো, তো সেটাতে তো মালয়েশিয়াও বেনিফিটেড হয়, আমরাও বেনিফিটেড হই। তো আবার ওপর দিকে যদি থেকে বলি যে মালয়েশিয়া কি বিনিয়োগ করবে বাংলাদেশে, এই বিষয়গুলো সম্পর্কে কোনো সুনির্দিষ্ট আলোচনা না, একেবারে কিছু প্রেসক্রাইব কথা যেগুলো আছে সেগুলো আমরা আজকে দেখলাম প্রেস ব্রিফিং আসছে। তো এখন প্রেস ব্রিফিং এর উপর ভরসা করি তো আমাকে আলোচনাটা করতে হবে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত। কিন্তু সেখানে যদি বলা হতো যে শ্রমবাজার খুলছে বা যেই প্রতিবন্ধকতাগুলো ছিল এই এই এগুলো দূর হবে, সেটার সম্পর্কে কিন্তু এখনো কোনো আলোচনা আসেনি। তৃতীয় আরেকটা বিষয় যেটা বলছি, মালয়েশিয়ার সিভিল সোসাইটির দিক থেকে কিন্তু বরাবরই বাংলাদেশের শ্রম শোষণটা এবার অভিবাসন নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। এটা খুবই সত্য কথা, অনেকেই কথা বলছেন এবং তারা যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছেন। যে সকল সিন্ডিকেটের প্রশ্ন আছে সেই সিন্ডিকেট সম্পর্কে তারা যথেষ্ট বড় ধরনের আলোচনা করছেন, বরঞ্চ সেইগুলো তুলনায় কান্ট্রি অফ সেন্ডিং মানে আমাদের মানে যারা অভিবাসী মানে মানুষ যারা যেখান থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশে কিন্তু নাগরিক সমাজের মধ্যে কিন্তু সেই আলোচনা তত টাকা হয় নাই। এখানকার পার্লামেন্টে অনেকবার আলোচনা হয়েছে এই সিন্ডিকেট সম্পর্কে, এইটা কিন্তু হয়েছে, এবং এখানকার মানুষ এটা জানে যে এটার সঙ্গে একটা বিশেষ গোষ্ঠী যুক্ত এবং এটাকে নির্মূল করা উচিত অথবা এটাকে দমন করা উচিত। এইটা কিন্তু এখানে একটা খুব প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তার চেয়ে আরো বড় বড় সত্য, ওই সিন্ডিকেট তার চেয়ে বেশি শক্তিশালী, যেই কারণে তারা এখানকার গণমাধ্যমের কর্মীদেরকে হুমকি দিতে পারছেন, তাদের বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করতে পারছেন। তো ফলে এই শক্তির সঙ্গে একমাত্র রাষ্ট্রই মোকাবেলা করতে পারে। রাষ্ট্র ছাড়া নাগরিক সমাজের পক্ষে এই মানে সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুবই কঠিন কাজ। তো সেটা চলছে, সেটা একটা আশার দিক যে এখানকার নাগরিক সমাজ এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। কিন্তু আমি আবারও বলবো যে এখন পর্যন্ত
শ্রমবাজার খুলবে সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দুই দেশের সরকারের পক্ষ থেকে আসেনি, বরঞ্চ রোহিঙ্গা বিষয়ে একটা আলোচনা আসছে যে হ্যাঁ, উই শুড নিড টু টেক জয়েন্ট ইনিশিয়েটিভস, অর কি বলে যে আসিয়ান থেকে কোনো একটা উদ্যোগ নেওয়া যায় কিনা, সেই ব্যাপারে একটা যথেষ্ট ইতিবাচক বিষয় আসছে। এটা আমার কাছে মনে হয়েছে এই প্রথম রাউন্ডের যে আলোচনা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, সেটা আহ, আমি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক। আমার মনে হয় আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসই সামনে নিয়ে এসেছেন, এবং রোহিঙ্গা বিষয়ে যে আলোচনাটা হয়েছে সেটিও সামনে এসছে। আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব, এবং আমি মোটামুটি নিশ্চিত যে আমাদের অডিয়েন্স থেকেও কিছু প্রশ্ন আসবে। সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় ধাপে হয়তো বা আরো বিস্তারিত আলোচনা করব। আম, এই পর্যায়ে আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শিকদারের কাছে, আম, সহযোগী অধ্যাপক ও সদস্য সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ। ডক্টর জালাল, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আম, আপনি এতক্ষণ শুনলেন যে প্রবাসীদের পক্ষ থেকে এবং বাংলাদেশ এবং মালয়েশিয়া দু প্রান্তেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কিছু প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, এবং আমরা পত্রপত্রিকা মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছিও কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে খুলে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। এই মালয়েশিয়ার শ্রমবাজার কি আদৌ খুলবে, বা আপনি কতটুকু সেই সম্ভাবনা দেখেন, বা আপনার মূল্যায়ন কি বলে যে কোথায় গিয়ে আমরা আটকে যেতে পারি? একটু যদি বলতেন। ধন্যবাদ ডক্টর সেলিম। আসলে আমি যেভাবে শুরু করতে চেয়েছিলাম, মাহবুবুল হক স্যার অলরেডি সেটা বলে দিয়েছে। আই আই ওয়াজ জাস্ট থিঙ্কিং টু সে দ্য সেম থিং, মানে যেটা মাহবুব স্যার বললেন। যাক, কিন্তু আমি মাহবুব স্যারের কয়েকগুলো মিসিং ডট আছে, আমি সেগুলো একটু ফিল আপ করার চেষ্টা করি যাতে বোঝাটা যায়। আমি জানি না আপনারা কয়জন জয়েন্ট স্টেটমেন্টটা পড়েছেন। আহ, মালয়েশিয়া গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্ট একটা জয়েন্ট স্টেটমেন্ট আছে, সেটা বাংলাদেশ কিন্তু এখনো পাবলিশ করে নাই, সেটা পাবলিশ করেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। সেখানে লেবার মাইগ্রেশনের ইস্যুটা আসছে পয়েন্ট 16 নম্বর, 16 এবং 17, 16 and 17। আর বাকি যে পয়েন্ট গুলো আসছে, আমি যদি একটু ইন্টারনেটে দেখি, বাকি যে জয়েন্ট স্টেটমেন্ট টোটাল হচ্ছে আপনার যারা সাইন করেছে 33, এর বাকি সবগুলোই হচ্ছে আপনার ইয়ে রিলেটেড। রোহিঙ্গা কিছু আসছে বিজনেস রিলেটেড। মানে এই সফরটাকে আমি একটু, মানে আমরা মনে হয় কি এত বেশি ন্যারো ডাউন করেছি যে মাইগ্রেশন ইস্যুটাকে এভাবে করে এমন ন্যারো ডাউন করে এনেছি যেন এইটা ছাড়া বোধহয় মালয়েশিয়া সফরের আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আমাদের একটু ওয়াইডার কনটেক্সটে দেখতে হবে। যেটা ওয়াইডার কনটেক্সটে যদি ভাবি, হয়তো লেবার মাইগ্রেশন ইস্যুটা নাই, কিন্তু ওয়াইডার কনটেক্সটে দেখলেও এই লেবার মাইগ্রেশন ইস্যুটা তখন চলে আসে। যেমন আমি উদাহরণটা দেখি, এই গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের এই মালয়েশিয়া সফরকে আমি যেভাবে দেখি একজন আন্তর্জাতিক সম্পর্কের প্রাক্তন ছাত্র হিসেবে, এটা হচ্ছে বিএনপির 2001 থেকে 2006 সালে যে ইস্ট পলিসি ছিল ওইটারই আরেকটা ভার্সন। যেটা খালেদা জিয়া সরকারের সময় যেটা ছিল, যে তারা চেয়েছিল তারা থাইল্যান্ড ওয়েতে, যে কারণে যে খেয়াল করবেন তখন থাইল্যান্ডের প্রেসিডেন্ট ছিল সিনাত্রা, একদম বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে রিসিভ করে তাকে থাইল্যান্ডে নিয়ে যায়। কারণ বাংলাদেশ খুব চেষ্টা করছিল দীর্ঘদিন যাবত, যেহেতু সার্কের একটা যেহেতু প্রবলেম আছে, আসিয়ান বেল্টে কোনোভাবে ঢুকা যায় কিনা, সে যেটা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের স্যারেরও কিন্তু আমরা দেখেছি যে আসিয়ান কিভাবে যাওয়া যায়, ঢুকা যায়, নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো আমি ওইটার এক্সপেনশনটা দেখছি। এখন থাইল্যান্ডকে সাথে নিচ্ছেন এই কারণে, কারণ থাইল্যান্ডের ডেমোক্রেসি মানে খুব মানে ফ্রাজাইল পজিশনে আছে। ওটা কে আসলে আসে ক্ষমতায়, না আর্মিরা ক্ষমতা, এটা কোনো ঠিক নেই, নাকি রাজার হাতে পুরো ক্ষমতা। যার কারণে মালয়েশিয়া ওয়াজ দা মানে রাইট চয়েস বাংলাদেশের ক্ষেত্রে। এবং যদি 33টা যদি জয়েন্ট স্টেটমেন্ট দেখেন, এটার ভিতরে হচ্ছে আপনার 3-4টা মানে পুরোপুরি হচ্ছে ইকোনমিক রিলেটেড। এবং এটা পুরোটাই বলা যেতে পারে প্রাইম মিনিস্টারের তার প্রধান এই সফরের উদ্দেশ্য ইকোনমিক ডিপ্লোমেসি একদম। মানে কোনো মানে, কিন্তু এটা যে কেন আমরা এটা হাইপ উঠাইলাম, এটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার। এখন যদি আমরা মাইগ্রেশনে যদি 16 এবং 17 নম্বর পয়েন্টটা দেখি, তারা যে লেভেল এখানে কি বলছে, এখানে বলছে তারা দুইজন এগ্রি করতেছে যে এই বিদেশের শ্রমিক আনার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা আছে, মানে বাংলাদেশ পাঠানোর প্রয়োজনীয়তা আছে এবং মালয়েশিয়া গভর্নমেন্টও নেবার প্রয়োজনীয়তা আছে। কিন্তু কোথাও একটা শব্দ নাই যেখানে, যেটা মাহবুব বলছে যে উই হ্যাভ এগ্রিড, আমরা এগ্রি করছি যে বাংলাদেশ থেকে আমরা শ্রমিক আনবো, এই শব্দটা নাই। কিন্তু 17 নম্বর জয়েন্ট স্টেটমেন্টে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয়তা আছে
কোথাও নাও বলে নাই যে দিব না। এর মধ্যে আমরা জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করব এবং পরবর্তীতে আমরা এমইউ করব। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার অনেক এমইউ আছে ছবি আর্টিকেলের। হঠাৎ করে জয়েন্ট ওয়ার্কিং কমিটিটা কেন গঠন করার প্রয়োজন পড়লো, আবার এটার জন্য কেন এমইউ, যেটা এখন না পরে, মানে এখনো এটা সাইন হয় নাই। তারেক রহমানের সফর যদি এরকম হইতো যে একটা হ্যাঁ আমরা সাইন করবো, তারা বলছে এটা এমইউটা পরে তারা এটা করবে। তার মানেটা হচ্ছে লেবার মাইগ্রেশন ইস্যুটা মালয়েশিয়ার জন্য এখন বিকাম এ সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে, রাইট? এটার ভিতরে তাদের আবার ডোমেস্টিক পলিটিক্সে ঢুকে গেছে, যে মার্কেটটা যে কন্ট্রোল করে, যে আমিন দাতাত্তু আমিন যে আছেন, যে তার ইনফ্লুয়েন্স এত বেশি ওই জায়গায়। মানে আমি একজন মালয়েশিয়ান একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম আজ থেকে 6-7 মাস আগে একটা বিশেষ কারণে। তখন সে আমাকে বলতেছিল যে আমিন দাতাত্তু তার যে পাওয়ার, তোমার কোনো ধারণাই নাই মালয়েশিয়া সরকারের ভিতরে তার কত পাওয়ার। এবং যার কারণে কিন্তু ডক্টর ইউনূস স্যার যখন মাহাথির মোহাম্মদকে বলেছিলেন যে এই লোকের কারণে আমাদের প্রবলেম হচ্ছে, তখন কিন্তু ফর দ্য কিছু সময়ের জন্য ওই যে অনলাইন সিস্টেম যেটা হচ্ছে ডিজাইনটা করেছিল দাতুদা আমিনের তার ফার্ম, যেটা করছে যেভাবে মাধ্যমে মাইগ্রেন্ট ওয়ার্কারদের আগে ডাটা এন্ট্রি হয় ওই প্রসেসে, ওইটার জন্য ওই সফটওয়্যার কোম্পানিকেই বাদ করে দিছিলেন। কিন্তু মজা পড়েছে প্রায় 8-9 মাস পরে আবার ওই কোম্পানিকে আবার ফেরত আনছে। তা আমাকে মালয়েশিয়ার সাংবাদিক বলতেছিল, তুমি বুঝছো যাকে বাদ দেওয়া হয়েছে, বাদটা কেন দেওয়া হয়েছে? কারণ তার কমপ্লেইনটা শুধু বাংলাদেশ না, আর অন্যান্য দেশকে নিয়েও এই কমপ্লেইনটা আছে যে মার্কেটের ক্ষেত্রে সে ডমিনেট করতেছে, কিন্তু এরপরে সে কিন্তু আবার ব্যাক করেছে। কাজে আমি এই ডাইমেনশন গুলো যখন ভাবলাম, তখন বুঝলাম, তখন আমি বললাম যে ইটস ভেরি ডিফিকাল্ট, তাকে ছাড়া বের করে কোনো কিছু মাইগ্রেশনের ওপেন করা, ইট ইস ভেরি ডিফিকাল্ট। তার ভিতরে বাংলাদেশের হাইপ উঠলো যে বাংলাদেশ সরকার দুর্নীতির জন্য তাকে ফেরত চাচ্ছে, এবং রুহুল আমিন যে হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্টদের যে বড় মাস্টার মাইন্ড, যে একদম 2001 সাল থেকেই ওই যে আমাদের প্রচুর বাংলাদেশি মাইগ্রেন্ট গিয়েছিল, গিয়ে রাস্তায় থেকেছিল বিএনপি সরকারের প্রথম আমলে, ওইটার পুরো কারিগরটা ছিল এই রুহুল আমিন বাংলাদেশের। সে ওইখানে গিয়ে কিন্তু পালায় রয়েছে। এখন আমরা এখান থেকে হাইপ উঠাইলাম যে তাকে ফেরত আনার জন্য তারেক রহমান যাচ্ছেন, তাকে যেন দুর্নীতি ফেরত দেয় এইটার জন্য। তো এই বিষয়গুলো কিন্তু আপনার কিন্তু ডেফিনেটলি আমার কাছে কেন জানি মনে হচ্ছে, কারণ শফিক স্যার এখানে একজন বড় ডিপ্লোম্যাট আছেন, মাহফুজ স্যার আছেন এখানে, ওনারা ডিপ্লোম্যাট হিসেবে ছিলেন। এই ধরনের ইস্যুগুলো কিন্তু আপনার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা একটা কিন্তু কোশ্চেন মার্ক আসে। হ্যাঁ, মাহবুল হক স্যার বলেছেন যে রোহিঙ্গা ইস্যু একটা ইম্পর্টেন্ট, কিন্তু যে জিনিসটা আমি অ্যাড করতে চাই মাহবুব স্যারের সাথে, রোহিঙ্গা ইস্যুটা ইম্পর্টেন্ট কোন সেন্সে, এটাকে একটু এক্সপ্লেন হতে ভাবতে হবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন আপনার মালয়েশিয়ান গভর্নমেন্টকে টায়ার 3 না টায়ার 2 তে অবনমন করছে, মানে মালয়েশিয়াকে গভর্নমেন্টকে তারা ব্লেম করতেছে যে যে ট্রাফিকিং উৎসাহিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে মালয়েশিয়ার গভর্নমেন্টের ভিতরের লোকেরা, এবং তাদের যারা রিক্রুট করে নিয়ে আসে তারা এটার সাথে জড়িত। এটার এফেক্টটা কোথায় পড়ছে? ইউরোপিয়ান ইউনিয়নের গ্লোবাল যে ফান্ড, তারা যে বিভিন্ন ইনভেস্টমেন্ট নিয়ে আসে আপনার ইয়েতে মালয়েশিয়াতে, সেটাতে গিয়ে এফেক্ট হচ্ছে। সেখানে তারা বলতেছে যে না, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের নিয়মটা হচ্ছে পার্লামেন্টে এগুলো ডিসিশন হয়, যেখানে ডেমোক্রেসি নাই, যেখানে ইনভেস্টমেন্টের কোনো এই ইস্যুগুলো তারা দেখে তারপর ইয়ে করে আপনার যায়। এইটার কারণে তখন এই ট্রাফিকিং এ দ্রুত করে তার একটা আইন কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেছিল, নতুন আইন, মানে ওই টায়ার থেকে বাঁচানোর জন্য। তো ওইটার সাথে লিঙ্কটা কোথায়? এটা লিঙ্কটা হচ্ছে ট্রাফিকিংটা পুরোপুরি হয় বাংলাদেশ থেকে, রোহিঙ্গারাও যাচ্ছে, আবার অবৈধ বাংলাদেশি যারা, এখন সোর্স কান্ট্রিতে বাংলাদেশ। এখন এই জন্য ওই রোহিঙ্গার ইস্যুটাকে তারা আলোচনায় আনছে, এটাকে কিভাবে মিটিগেট করা যায়, যেটা মালয়েশিয়ার ইকোনমিতে গিয়ে এফেক্ট করতেছে, রাইট? তো এখন কথা হচ্ছে তাহলে বাংলাদেশ আসলে কি পেলো? আসলে বাংলাদেশ কিছুই পায়নি, যেটা 1 নম্বর সত্য। মানে যদি আপনারা যদি খুব আশা করে, হ্যাঁ একটা জিনিস হচ্ছে, একটা সিম্বলিক অ্যাপ্রোচে যদি আমরা যদি ডিফাইন করি, তাহলে হচ্ছে যে একটা সরকার প্রধান গিয়েছে, যেটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট, এইটার যে একটা ফিজিক্যাল প্রেজেন্স এইটার, এবং মালয়েশিয়ার সরকার যেভাবে করে ওয়েলকাম করলো আমাদের প্রাইম মিনিস্টারকে, এইটা একটা পজিটিভ একটা ভাইব তৈরি করবে মালয়েশিয়ান কমিউনিটিকে, গভর্নমেন্ট লেভেল থেকে শুরু করে ইয়েগুলো। কারণ আপনি জানেন যে অবৈধভাবে যেভাবে করে ধরতেছে, হ্যাঁ এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার লোকেরা তার নিজেরাও ধরায় দেয়। আবার অনেকে আছে যে না, ট্রাফিকিং এর ইস্যুটা আছে। তো এই জায়গায় একটা পজিটিভ একটা একটা কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হবে। কিন্তু তার মানে কি আমার মালয়েশিয়া কিন্তু ইয়ে হবে না, কি বলে আপনার লোক যাবে না? আপনি যদি স্টেটমেন্ট গুলো আবার পড়েন, আপনার 12, 13, 14 নম্বর স্টেটমেন্ট, এখানে কিন্তু একটা হালাল ইন্ডাস্ট্রির কথা কিন্তু বলা আছে, হালাল ইন্ডাস্ট্রির কথা বলা আছে। মানে এখানে হালাল ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনার
একটা বিশাল কনসেপ্ট। ডক্টর জালাল, আমার মনে হয় এইগুলো আরো একটু বিস্তারিত পরিসরে আপনার কাছে আমরা জানতে চাইবো দ্বিতীয় ধাপে, একটু সময়ের কারণে যদি একটুখানি একটু র্যাপ আপ করেন আপনার না, টোটাল এটা হচ্ছে বক্তব্যটা। যে আপনার ওই জায়গাগুলো করতে গেলে হালাল ইন্ডিয়া, যেটা এখন এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্ট এইটার মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা সারা ওয়ার্ল্ডে তারা ডমিনেট করতেছে, এবং কেউ যদি হালাল প্রোডাক্টও করতে হয়, মানুষের অনেক কোম্পানি যারা সার্টিফাই করে, রাইট? এই পয়েন্ট অফ ভিউতে যেটা হচ্ছে, বাংলাদেশ সরকার চাচ্ছে ওই আইডিয়াটা বাংলাদেশ নিয়ে আসতে পারে কিনা, মানুষ এখানে হেল্প করতে পারে। তাহলে যেটা হবে, হিসাব করে দেখছে আমার যেই পরিমাণ রেমিটেন্স আসে, প্রায় 1.3 বিলিয়ন শুধু মালয়েশিয়া থেকে আসে আপনার রেমিটেন্স, সেই হিসাবে এই ইন্ডাস্ট্রিটা করলে যেটা হবে, এই ডাবল আমাদের রেমিটেন্স অর্জন হবে। এই কারণে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আমরা টিবেট এগ্রিমেন্ট করতে চাচ্ছি, যেটা হচ্ছে পয়েন্ট নম্বর 19 স্টেটমেন্ট, যে আর এই টিবেটের ক্ষেত্রে তারা মালয়েশিয়ার গভর্নমেন্টের সাপোর্ট চাচ্ছে। এই কারণে তাহলে বাংলাদেশ তার স্কিল ওয়ার্কার কিন্তু পাঠাতে পারবে এই টিবেটে যদি ইনভেস্টমেন্ট করে, যদি মালয়েশিয়া, যেটা মালয়েশিয়ার স্কিল লোকের অভাব আছে, জি এই জি জায়গায় আছে ইকোনমির যে ব্যাপারগুলো, ওইটার ভিতরে মানে মাইগ্রেশনের বিভিন্ন জায়গার পয়েন্ট গুলো লুকায় আছে। কিন্তু মাহবুব স্যারের সাথে আমি একমত যে জয়েন্ট স্টেটমেন্টে বলেন, অন্য জায়গায় বলেন, কোথাও মালয়েশিয়ান গভর্নমেন্ট এগ্রি করে নাই যে আমরা এখন থেকে লোক নিব, অথবা যারা আটক হয়েছে তাদেরকে ফেরত পাঠাবো, অথবা যারা অবৈধভাবে আছে তাদেরকে বৈধকরণ করবো, এরকম কোন স্টেটমেন্টে আসে নাই। এটা ডিপেন্ড করবে জি পরবর্তীতে ডিপ্লোমেসিটা কিভাবে চলে। জি ধন্যবাদ ডক্টর জালালউদ্দিন শিকদার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আবার আপনার কাছে আসব দ্বিতীয় ধাপে, এবং আমি আম, যেসব দর্শক শ্রোতারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের টেক্সট বক্সে গিয়ে সেখানে টাইপ করতে পারেন, এবং আপনার প্রশ্ন নিয়ে আমরা আবার অতিথিদেরকে আমরা জিজ্ঞেস করব। আম, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আম, যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক, আম, জনাব ইমরুল কায়েস, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন টেলিভিশন। জনাব ইমরুল কায়েস, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আম, একজন সংবাদকর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে আপনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার শ্রমবাজারকে ফলো করছেন, এবং আম, যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে ধরনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো চলছে সেগুলোর ব্যাপারে আপনিও খোঁজ খবর রাখেন। তো আমরা বারবার এমওইউ এর কথা আসছে, এমওইউ মালয়েশিয়ার সাথে আমাদের আছে, সেটাকে আবার রিনিউ করার কথা বলেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। এবং আমরা জানতে পারছি যে এমওইউ কেন্দ্রিক লোকজন পাঠানো এবং লোকজন পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার যে বিষয়টা রয়েছে। আমরা তো এমওইউ অনেক স্বাক্ষর করে আসি, কিন্তু সবগুলো কি আমরা বাস্তবায়ন করতে পারি? আর মালয়েশিয়ার বাজারের ক্ষেত্রে আপনি কি দেখছেন যে আসলে আমাদের নতুন করে লোক পাঠানোর প্রক্রিয়াটা কি আবার এমওইউর মধ্যেই আটকে যাবে, বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মধ্যেই আটকে যাবে, নাকি বাস্তবসম্মত কোনো সুখবর আমরা খুব শীঘ্রই পাবো? আম, সামগ্রিকভাবে আপনি কি দেখছেন, জনাব ইমরুল কায়েস? ধন্যবাদ ডক্টর সেলিম রেজা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এই বিষয়ে আসলে দুজন বিস্তারিত বলেছেন, মাহমুদ ভাই এবং ডক্টর জালাল ভাই। জালাল ভাই বলার পরে আসলে আমি কিছু পাই না। আমি আসলে দুইটা পার্সপেক্টিভ কথা বলার চেষ্টা করবো। একটা হচ্ছে কূটনৈতিক পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে সংবাদ কর্মী হিসেবে আমি নিজেও অনেক ইনপুট করেছি, সেই জায়গা থেকে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে জালাল ভাই ঠিকই বলেছেন যে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে তার প্রথম সফরটি কোথায় হবে, কোন দেশে হবে, এ নিয়ে ক্ষমতায় আসার পর থেকে এক ধরনের আলোচনা সমালোচনা ছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে আমরা আগে শুনেছিলাম যে প্রথমে চীনে যাবে, আবার ভারতের অনেকে বলার চেষ্টা করেছেন যে ভারত যাবে, কিন্তু আমরা শেষ দিকে এসে দেখলাম যে না, তিনি আসলে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া করেছেন। এটার কারণ কি হিসেবে যেটি বলা হচ্ছিল যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি হচ্ছে শ্রমবাজার ভিত্তিক। আপনি জানেন তিনি প্রায় নথিভুক্ত বৈধ এবং অনথিভুক্ত মিলে 10 লাখ বা কম বেশি মানুষ রয়েছেন সেখানে। তো সে কারণে মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং মালয়েশিয়াকে প্রথম সফর হিসেবে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন বাংলাদেশ সরকার বেছে নিয়েছে। তো এর একটা সুবিধা চাপ আছে। আপনি জানেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন ভাবে কোন দিকে যাবে, এবং খুঁটিনাটি কোন বিষয়গুলো গুরুত্ব হবে, সেটি কিন্তু এই সফরের মধ্যে দিয়ে একটা বার্তা পাওয়া যায়। এই আসলে প্রথম সফর যদিও এটি প্রতিক্রিয়া তারপরে কিন্তু কিছুটা একটা বার্তা বহন করে যে যেহেতু মালয়েশিয়া তিনি গেছেন,
এখানে আসলে আরেকটি কথা বলতে হয় যে আমাদের গণমাধ্যমের কিন্তু দায় আছে। মানুষের কথা শুনলেই আমাদের গণমাধ্যম আমরা যদি করার চেষ্টা করি, ইনক্লুডিং মি, যে এখানে তো আমাদের বিশাল শ্রমবাজার, সেখানে আমাদের শ্রমিক কবে যেতে পারবে, কখন যেতে পারবে, কখন শ্রমবাজার খোলা হচ্ছে, এই বিষয়গুলি প্রদান করে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি গণমাধ্যম রিপোর্টে কিন্তু এই বিষয়টি একদম প্রধানমন্ত্রীর সফর যখন থেকে প্রকাশ পেয়েছে যে মানুষের আছে, তখন থেকেই কিন্তু একাধারে এই রিপোর্ট গুলো করা হচ্ছে। এ কারণে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি তৈরি হয়েছে। মানুষ মনে করেছে যে আসলে এখানে গিয়ে প্রথম এবং প্রধানত শ্রমবাজার নিয়ে আলোচনা করা। কিন্তু আমরা আসলে কূটনৈতিক ভাবে যতটুকু আগেই জানতে পেরেছি যে প্রথম এবং প্রধান যে বিষয় সেটি শ্রমবাজার না, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, হালাল যে ব্যবসা কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং আমরা বাস্তবে দেখলাম যে প্রধানমন্ত্রীর এই সফরে আহ, যে বিষয়গুলো যে সমঝোতা কথা ছিল বা এরকম নানান ধরনের স্পেকুলেশন ছিল, আমরা সেটা আসলে দেখতে পারি। বিশেষ করে শ্রমবাজারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমঝোতা স্বাক্ষর হয়নি। এখানে বলা হয়েছে যে পুরনো যে সমঝোতা সই হয়েছিল সে তার ভিত্তিতেই লোক পাঠানো, তবে সেখানে কিছু সংশোধন আনা হবে। সেই সংশোধনী গুলো করে তারপরে আহ, আহ, লোক পাঠানো হবে। সেখানে স্বচ্ছতা আনয়নের বিষয় রয়েছে, সেখানে দালালদের বিষয় রয়েছে, সিন্ডিকেটের বিষয় রয়েছে, এগুলো আলোচিত হয়েছে। এখানে আমি জানাতে যেটি বললাম যে মালয়েশিয়ার দিক থেকে আসলে সিন্ডিকেট একজন নাম বললেন যে খুব প্রভাবশালী রয়েছে। এখন সংবাদকর্মী হিসেবে আমি যেটা মনে করি, একটা ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সম্ভবত 15-16 সালের দিকে, ওই সময় যখন সমুদ্রটি মানুষের সংবাদটি খুলে, তখন আমি এই বিষয়টি প্রতিবেদন করেছিলাম। হঠাৎ করে আমার কাছে কিছু কাগজপত্র আসে। সেটি হচ্ছে যে বাংলাদেশের একজন পাইওনিয়ার অভিবাসী অভিবাসীদের পাঠিয়ে থাকেন, আমি নামটি বলছি না। তো তার সাথে সম্পাদিত একটা চুক্তি আমার কাছে, মানে আমি ডকুমেন্ট করেছি, চুক্তিতে বলবো ডকুমেন্ট, সেটা মালয়েশিয়ার যারা রয়েছেন তাদের এবং বাংলাদেশের এই প্রভাবশালী ব্যক্তিটি একটা ডকুমেন্ট আমি পাই। সেটার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করি আমি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রিপোর্টটি যখন একবার অনিয়ত হয়, সাথে সাথে সেই প্রভাবশালী ব্যক্তি আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং পরবর্তীতে ওই জিনিসটি আসলে অনিয়ত করতে পারেনি। তো গণমাধ্যম কর্মী হিসেবে এই বিষয়গুলো কিন্তু সবসময় আমাদের ফেস করতে হয়। অর্থাৎ আমরা যে সত্য সবসময় তুলে ধরতে পারি তাও না, আবার অনেক সময় দেখা যায় যে আমরা সত্য ঘটনা অবলম্বন করে চুক্তি করলেও তার পরবর্তী ফলাফল অনেক সময় নেতিবাচক হয়, অনেক সময় আমাদের বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ যে সিন্ডিকেট আছে বা যে দালাল চক্র আছে সেটি হয়, এবং সেটি বিশেষ করে মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকি পূর্ব দিকে। তো আমি যেটা আসলে এর মধ্যে যে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি যখনই এই ধরনের একটা অফিসিয়াল ভিজিট হয় বা হাই লেভেলের ভিজিট হয়, অথবা একটা সম্ভাবনা তৈরি হয় যে শ্রমবাজার খুলে যাচ্ছে বা খুলবে, তখনই আমরা দেখি এই এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এই সিন্ডিকেট চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা এখানে এবং মালয়েশিয়া মিলে একটা চক্র তৈরি করে এবং জনাব ইমরুল কায়েস, জি। উম, ইমরুল কায়েস, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি যদি একটু আনমিউট করে নিতেন আবার। হ্যাঁ, জি, হ্যাঁ, এখন জি, শুনতে জি, পাচ্ছেন? প্লিজ প্লিজ। হ্যাঁ, জি। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমরা পূর্ব থেকে দেখে আসছি, আমি অতীতের কথা বাদ দিলাম, আমরা অন্তর্বর্তী সরকারের সময় যখন প্রধান উপদেষ্টা সফর করলেন, তো- তারপরে প্রধান উপদেষ্টা, সরি, প্রবাসী কল্যাণ উপদেষ্টা যখন সফর করলেন, সেখানে গিয়ে তিনি তড়িঘড়ি করে মিটিং করে তড়িঘড়ি করে একটা সংবাদ সম্মেলন করেন, একটা ঘোষণা দিলেন। এই যে ঘোষণার বিষয়টি আমরা সবসময় দেখে আসছি সংবাদকর্মী হিসেবে, যে যখনই কোনো মন্ত্রী উপদেষ্টা বা হাই লেভেলের যে ভিজিট গুলো হয় এবং এক ধরনের আহ সম্ভাবনা তৈরি হয়, তখনই আমরা দেখি যে সেটা সমঝোতা হোক বা না হোক, সই হোক বা না হোক, একটা ঘোষণা দিয়ে দিয়ে দেওয়া হয় এবং ওই সংবাদ
কর্মী হিসেবে বা সংবাদ মাধ্যম সেটা এমন ভাবে তুলে ধরা হয় যে এর কারণে সাধারণ মানুষ কিন্তু আবার প্রতারণার শিকার হয়। কারণ সিন্ডিকেট চক্র সক্রিয় হতে, দালাল চক্র সক্রিয় হতে, তারা এটাকে একটা আহ উপজীব্য হিসেবে, পুঁজি হিসেবে নেয় এবং সেটাকে দিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এখন তো মানুষের করে গেছে, তোমরা আসো, তোমাদেরকে পাঠিয়ে দেবে। তো নানাভাবে অর্থাৎ বাজার খোলার আগেই কিন্তু এই প্রক্রিয়াটি শুরু করে দেয় এবং মানুষকে নানাভাবে প্রতারণার শিকার হয়। সেই বিষয়টা আমরা দেখে থাকি। তো এবারের যে সফরটি, সেই সফরেও আমি মনে করি যে এই বিষয়গুলোতে অবশ্যই সরকার এবং যারা ওয়াকিল রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে যেহেতু কোনো সমঝোতা নতুন করে স্বাক্ষরিত হয়নি এবং আগেরটাও রিনিউয়াল এখনো হয়নি, জয়েন্ট স্টেটমেন্টে সেটা দেখতে পাইনি, সংবাদ সম্মেলনে সেটা দেখতে পাইনি। এই সফরে অবশ্যই কূটনৈতিক তাৎপর্য আছে, শ্রম বাজার খোলার ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে একটা তাৎপর্য আছে বা একটা বার্তা আছে, অথবা হাই লেভেলের ভিজিট যখন হয়, প্রধানমন্ত্রী পর্যায়ের ভিজিট যখন হয়, তখন আপনি জানেন যে মন্ত্রী পর্যায়ের ভিজিট সেটি অবশ্যই গুরুত্ব পেয়ে থাকে এবং সেখানে যা হচ্ছে বিষয়গুলো থাকে সেগুলো এক্সট্রা গুরুত্ব পেয়ে থাকে। এই কারণে হয়তো শ্রমবাদ নিয়ে আলোচনা হবে, অথবা কিভাবে সেটা রিনিউ করা যায় সেগুলো আলোচনায় থাকবে এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে কমিটি সেটি গঠিত হবে, মিটিং হবে, আলোচনা হবে। কিন্তু তার আগ পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট যে ঘোষণা দেওয়া দিন থেকে শুরু হচ্ছে, এইটা না হওয়ার আগ পর্যন্ত কেউ যেন অশান্তি করে এই সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, বা আহ, মানুষের কাছ থেকে যে টাকা নিয়ে তাদেরকে নানাভাবে হেস্তনেস্তার শিকার করা, এইটা যেন করতে না পারে, এই বিষয়ে আমি মনে করি সরকার অবশ্যই দৃষ্টি রাখা উচিত, সতর্ক দৃষ্টি রাখা উচিত। আর সবশেষ করবো, আমি শেষ দিকে চলেছি, সেটা হচ্ছে যে কূটনৈতিক যে সফলতা সেটি কিন্তু আসলে একটা সফরের মধ্যে দিয়ে নির্ভর করে না। এই সফরের সবচেয়ে ইতিবাচক দিক যেটি, সেটি হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, এর একটা কূটনৈতিক তাৎপর্য আছে। তবে এটা একটা প্রসেস। এই প্রসেসটি যেহেতু শুরু হলো, আমরা আশা করছি পরবর্তীতে হয়তো পররাষ্ট্রমন্ত্রী বা প্রবাসী কল্যাণ মন্ত্রী এই পর্যায়ে, অথবা সচিব পর্যায়ে, অথবা ওয়ার্কিং গ্রুপের যে বৈঠকগুলো হবে, সেখানে এই সমবাদ খোলার বিষয়ে আলোচনা করা হবে। যারা আটকে আছে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়গুলো, যেহেতু দুই প্রধানমন্ত্রী টেবিলে স্থান পেয়েছে, জয়েন্ট স্টেটমেন্টে স্থান পেয়েছে, সেহেতু এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আলোচিত হবে এবং আশা করি এর মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে। আর সবচেয়ে বড় কথা, আরেকটা বিষয় করা দরকার, এটা হচ্ছে আমার আসলে প্রস্তাব, সেটা হচ্ছে যে অনেকেই 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ দেয়, কিন্তু মেয়াদ শেষের পরে অনেকেই আর ফেরত আসতে চান না, থেকে যেতে চান। সেটা যদি সেই দেশের সরকার আসলে রাখতে চান বা তাদের ডিমান্ড ফুলফিল করে, তাহলে সেটা সম্ভব। তাছাড়া যদি যেমন অনেক অভিবাসী কর্মী কিন্তু সেখানে গেছে, যাওয়ার পরে 2 বছর, 3 বছর, 5 বছর পরে তারা আসে নাই, এখন অনথিভুক্ত হয়ে গেছে, অনেক সময় 10 বছর, 12 বছর অনেকের হয়ে গেছে। তারা যদি ফেরত না আসেন সত্যিকার অর্থে, তাহলে নতুন করে সরকার কিভাবে আবার নতুন লোক পাঠাবে, অথবা এখন যাদেরকে দক্ষ করা হচ্ছে তাদেরকে কিভাবে পাঠাবে? তো এই প্রশ্নটা আসলে থেকে যে এগুলো কি এক ধরনের সমাধান করতে হবে। আর সব শেষ করবো, সেটা হচ্ছে যে আপনি সেদিন আলোচনায় বলেছিলেন যে একটা স্বচ্ছতার ভিত্তিতে কিভাবে পাঠানো যায়, সেই বিষয়গুলো কিন্তু ইনক্লুড করতে হবে। অর্থাৎ একটা ডাটাবেস থাকতে হবে এবং অনলাইন সিস্টেমে যিনি নিয়োগকর্তা, সরকারি পক্ষ, যিনি যাবেন, এই 3 পক্ষকে কিভাবে সংযুক্ত করে একটা সুন্দর সিস্টেম করা যায়। এই সরকারকে অবশ্যই, যদি শ্রমবাজারটি খুলে দেয় এবং তারা যদি সফল হন, তাহলে সেই ডাটাবেসের ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে যেন পাঠানো হয়, সেই বিষয়টি দিতে হবে। জি, সেজন্য আমি এখানে জি, থামছি। ধন্যবাদ। পরবর্তী জি, ধন্যবাদ জনাব ইমরুল কায়েস, আপনার বক্তব্যের জন্য। আম, এরপরে আমি পরবর্তী আলোচকের কাছে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে একটু যদি আমি এই যাবৎকালে যা যা আলোচনা হলো একটু যদি বলি, সেটা হচ্ছে যে আলোচনার এই পর্যায়ে আমরা এসে বুঝতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বা এক ধরনের অনিয়মের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে এই শ্রমবাজারটি খুলে যায়, কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যায়, আবার কিছু মানুষের ভোগান্তি হয়, আবার নতুন করে প্রত্যাশা তৈরি হয়। এটি একটি রহস্যময় বাজার হয়ে উঠেছে, এবং আমাদের সম্মানিত একজন আলোচক অলরেডি বলেছেন যে এই বাজারের সাথে শুধুমাত্র বাংলাদেশ থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা বা দুর্নীতি সেটিই শুধু নয়, বরং মালয়েশিয়াতেও স্বয়ং মালয়েশিয়ার যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যেও কিন্তু এক ধরনের অনিয়ম, অস্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু রয়েছে। এবং
বড় দাগে অনেক সময় আমরা পত্রপত্রিকাতে দেখতে পাই যে এই পুরো মালয়েশিয়ার বাজারের মধ্যেই এক ধরনের আম, স্বেচ্ছাচারিতা এবং অত্যন্ত গোপনীয়তার সাথে দুর্নীতির যেই ইচ্ছা, সেই ইচ্ছাকে সামনে রেখে নানানভাবে মানুষকে সর্বশান্ত করা এবং মানুষকে হয়রানি বা ভোগান্তির মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা সবসময় রয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমি একটু আমাদের পরবর্তী আলোচক যিনি রয়েছেন আম, জনাব এস এন আজাদ, আম, আমি জনাব এস এন আজাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে এই মালয়েশিয়ার শ্রমবাজারে আম, মালয়েশিয়ার অভ্যন্তরীণ দুর্নীতি যেমন রয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে নিয়োগে এক ধরনের অব্যবস্থাপনা বা আম, অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে কি আদৌ আমাদের মুক্তি মিলবে, নাকি এইগুলোকে মাথায় রেখেই আবার আমরা নতুন করে লোক পাঠানোর ব্যাপারে খুব উচ্ছ্বসিত বা আগ্রহী বা আকাঙ্ক্ষিত থাকবো? সেই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, জনাব এহসান আজাদ? আসসালামু আলাইকুম। আবার ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এতক্ষণ যে আলোচনাগুলো শুনছিলাম সেটা সাধারণত আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে যেভাবে আমরা অ্যাপ্রোচ করি পুরো জিনিসগুলোকে, জালাল আবার একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করলো, যেখানে ফরেন পলিসির আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসলো। প্রফেসর মাহবুব উনিও আবার ওখানকার সিচুয়েশনটা আমাদেরকে ব্যাখ্যা করলেন। আশরাফুল আলম সাহেব বললেন। আমি একটু ডিফারেন্টলি যদি বলতে চাই, আহ, খুব আপনারা হতাশ হবেন কিনা আমি জানি না, কিন্তু এখানে অ্যাম্বাসাডর শফির রহমান সাহেব আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি যা শুনেছি আমি সেটুকু শুধু শেয়ার করব। আমি কনজেকচারে যাচ্ছি না কোনো ধরনের। আমি যা ফ্যাক্টস জানতে পারছি আমি সেগুলোর উপরে কথা বলি। আরেকটা জিনিস, যে শুরু করার আগে আমি একটু বলতে চাই যে ডক্টর সেলিমের রিসেন্টলি লেখা একটা শ্রমবাজারের, মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে কিনা, এটার উপর একটা লেখা আমি পড়ছিলাম গত 2-3 দিন আগে, বোধহয় পাবলিশ হয়েছে প্রথম আলোতে। এবং লেখাটা ভেরি ওয়েল রিটেন এবং অনেক পুরনো ঘটনা আমার মনে হয়ে গেল। আমি এই মালয়েশিয়ান বাজারের যারা আমাদের শ্রমিকরা যান তাদের সাথে প্রথম আমার পরিচয় ইন্টারভিউ করতে গিয়ে রিসার্চে, ফিল্ড রিসার্চে 1997-এ। এবং আমি এটা ক্লিয়ারলি এত বছর পরেও বুঝতে পারছি বা বলতে পারি উইথ কনফিডেন্স যে ওই সময় যেই প্রবলেমগুলো ওনাদের মুখ থেকে শুনেছি, প্রবলেমগুলো এখনো খুব একটা যায়নি, অলমোস্ট সিমিলার আছে, বরঞ্চ এনট্রেন্সড হয়েছে, আরো ডিপেন্ড হয়েছে, প্রবলেম কমপ্লিকেটেড হয়েছে, লেয়ার্ড হয়েছে আরো। এবং এটার মূল একটা কারণ তো অলরেডি আপনারা আলোচনা করলেন, যে বাংলাদেশের সিন্ডিকেট প্রবলেম। এগুলো আগের সরকারের বড় বড় মানুষজন জড়িত ছিলেন, সেটাও আমরা সবাই জানি। বর্তমান সময়ে এসে তারেক রহমানের যে ভিজিট, সেটাকে কেন্দ্র করে যে হাইপটা জালাল বললেন যে এটার কোনো যুক্তি নাই, আমি ফুললি এগ্রি করি যে এই ভিজিটটার সাথে শ্রমবাজার খোলার আসলে খুব একটা কোনো সম্পর্ক আমি দেখি না অন্তত। কারণ সেই প্রিপারেশন ছিল না। এটা একটা, ওই যে ইমরুল কায়েস ভাই বলেছেন যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা ধীরে ধীরে সিকোয়েন্সিয়ালি হতে থাকবে, এবং কখন এটা থেমে যাবে লোকচক্ষুর অগোচরে এটা আমরা কিন্তু বলতে পারবো না। কারণ যখন ওই টেকনিক্যাল কমিটিগুলো কাজ করবে, যেমন আনোয়ার ইব্রাহিম সাহেবের স্টেটমেন্ট, আমি প্রেস কনফারেন্সের স্টেটমেন্ট আমি শুনছিলাম, উনি বলছিলেন যে আমাদের ওয়ার্কিং কমিটি কাজ করবে, যেটা জালাল বলল যে 17 নম্বর পয়েন্টে এসছে, ওয়ার্কিং কমিটি কাজ করবে এটার উপরে। এবং উনি আশ্বাস দিলেন যে ওয়ার্কিং কমিটি উইল ফাইন্ড আউট এ ওয়ে বিকজ উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। এই ধরনের একটা স্টেটমেন্ট ওনার মুখ থেকে আমি শুনলাম যখন জয়েন্ট প্রেস কনফারেন্স চলছিল। সো এই যে এই জায়গাগুলো থেকে আমরা যদি এখন মালয়েশিয়ার পার্টিকুলার সেক্টরটা ধরি, যে আসলে এই জিনিসগুলো আমাদেরকে আশান্বিত করে কিনা, যেটা ডক্টর সেলিম রেজা আমাকে প্রশ্ন করলেন যে আমরা কি আশার জায়গা থেকে দেখবো কিনা। আমি একটু জাস্ট বাকিদের জানার জন্য, হয়তো অনেকে জানেন, অন্যদের জানার জন্য বলে, আমি বেশ কিছু বছর, 16 বছরের মতো বিজনেসের মধ্যে ছিলাম মাঝখানে। তো সেই সময়ে 2015 সালের দিকে আমি এই মালয়েশিয়া বাজারে, যেহেতু আমি সেই 1995 থেকে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কাজ করি, সো আই থট যে আমি যদি নিজে উদ্যোগী হই, সেখানে কিছুটা ইনভলভড হলে আমি দায়িত্বশীল বিজনেসম্যান হিসেবেও তো আমি এখানে কন্ট্রিবিউট করতে পারি।
সো আমি চেষ্টা করলাম এবং সেখানে বিভিন্ন কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে যখন মালয়েশিয়ার বিজনেস কমিউনিটির দু একজনের সাথে আমি কথা বললাম, যারা প্ল্যান্টেশন ওন করেন, যারা এই ধরনের ভিসা প্রসেসিং এ বিভিন্ন কোম্পানির সাথে যারা কোঅর্ডিনেট করে দেন, এই ধরনের মানুষদের সাথে আমি কথা বললাম। এবং কথা বলার পরে আজকে সেরকম আরেকজন মানুষের সাথে আমি কিন্তু বিকাল 4:30টায় আজকে আরেকটা মিটিং করলাম, এই আপনাদের এই ওয়েবিনারটাকে সামনে রেখে, টু গেট টু নো দি রিয়েল অ্যান্ড কারেন্ট সিচুয়েশন। এবং সেখানে আমি যা শুনলাম সেটাতে আশান্বিত হবার আসলে কোনো কারণ নাই এই জন্য যে মালয়েশিয়ার এই বাজারটা এন্টায়ারলি স্ট্রাকচারালি ফ্লড। ফ্লড মানে ইটস ইমব্যালেন্সড অ্যান্ড ইটস ইট ডাজন্ট ফেভার বাংলাদেশ, বাংলাদেশি ওয়ার্কার্স। এবং এটা আপনারা যদি একটু সার্চ দেন, ব্লুমবার্গের রিপোর্ট আছে, ইউএন হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট আছে, সবাই বলছে কিন্তু যে ওখানে এটা 3D বলে, এই বাংলাদেশের সাথে যে জব করিডোরটা, এটাকে 3D বলছে ওরা, যে ডার্টি, ডেঞ্জারাস অ্যান্ড আরেকটা কি ভাষা বললো আমি দেখে বলি, ডিফিকাল্ট ডিফিকাল্ট। ডিফিকাল্ট ডিফিকাল্ট রাইট, ডিফিকাল্ট জবস। সো এই যে এটা হলো প্রারম্ভিক কথা তাদের। এবং তারা বলছে বাংলাদেশের ব্যাপারে যে ধরনের ড্রাকোনিয়ান পলিসি মালয়েশিয়ান সরকার নিয়েছে সেটা অন্য কোনো দেশের ব্যাপারে তারা নেয়নি, অন্য কোনো দেশের শ্রমিকদের ব্যাপারে নেয়নি, উইচ ইজ অ্যাবসলুটলি ডিসহার্টনিং। এবং সেটার সাথে সাথে আমি যদি যোগ করি, আজকে যেই স্ট্যাটিস্টিক শুনলাম যে 1.5 মিলিয়নের মতো যদি আমাদের অভিবাসী থেকে থাকে ওখানে, তার মধ্যে 60% ইররেগুলার। আমি ওই যে ইললিগাল শব্দটা ব্যবহার করব না, কারণ প্রফেসর মাহবুব এক্স্যাক্টলি রাইটলি পয়েন্টেড আউট, ইললিগাল শব্দটা আমরা মাইগ্রেশন নিয়ে যারা কাজ করি আমরা ব্যবহার করি না, কারণ মানুষ কখনো ইললিগাল হয় না, তারা ইররেগুলার হবে অর আনডকুমেন্টেড হবে। সো আই ফুললি এগ্রি উইথ হিম অ্যান্ড থ্যাংকস প্রফেসর মাহবুব ফর ব্রিঙ্গিং দিস আপ। এই পয়েন্টে আজকেও আমি ওই যে মালয়েশিয়ান ওই ভদ্রলোককে অনেকক্ষণ বললাম, বুঝালাম এই বিষয়টা, উনিও বলতেছেন ইললিগাল ইললিগাল। আমি বললাম মানুষ তো ইললিগাল হয় না, আপনি এটা বলেন না, এই শব্দটা আপনি আপনার ডিকশনারি থেকে বাদ দিয়ে আপনি ইররেগুলার খুব অথবা খুবই আনডকুমেন্টেড খুবই বলেন। খুব অমানবিক, খুবই রাইট, অমানবিক একটা শব্দ আর অ্যাবসলিউটলি, কি, মানুষকে ইলিগেল বলা। অ্যাবসলিউটলি অপমানজনকও বটে, একটা মানুষের ডিগনিটির উপরে আঘাত করা। সো এই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে প্রায় 5 থেকে 6 হাজারের উপরে মানুষ এখন বিভিন্ন জেলে আটক আছে, যেটা প্রাইম মিনিস্টারের সামনে 2,000 ফিগারটা দিয়েছে, উইচ লুকস গুড। এখানে প্রাইম মিনিস্টারের ভিজিটে আমার কাছে মনে হয় দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হলো অপটিক্স, যার জন্য উনি মানে রেটোরিক্যাল পলিসি আমরা যেটা বলি ফরেন পলিসিতে, যেটার জন্য উনি গেছেন, শ্রমিকদের সাথে গতকালকেই মিটিং করেছেন ওনার ওয়াইফ সহ, এবং ইট লুকড গুড অ্যান্ড ইট গেভ দেম সাম হোপ। এটা আমাদেরও ভালো লেগেছে যে হ্যাঁ উনি এই ধরনের একটা কমিউনিকেশন করেছেন, এটারও দরকার আছে। বাট অ্যাট দি সেম টাইম উনি কি আসলে এই র্যাকেটটা ভাঙতে পারবেন, যেটা মালয়েশিয়ান দাতরা যেটা কন্ট্রোল করে কমপ্লিটলি? জালাল তো একজন দাতর কথা বললো, একজন দাতো কিন্তু আসলে পুরোটা কন্ট্রোল করে না। আবার দাতদের ওখানে কিন্তু সিন্ডিকেটও নাই আমাদের দেশের মতো, যে আমাদের দেশে যেমন 25-30টা ইয়ে কন্ট্রোল করছে রিক্রুটিং এজেন্সি, ওদের কিন্তু সেরকম না। ওদের হলো আহ, যার যেরকম খুশি সে সেরকম চার্জ করে, কেউ $100 বেশি চার্জ করে, কেউ $500 বেশি চার্জ করে, এরকম একটা সিচুয়েশন। সো এখানে একটা আমি বিজনেস কমিউনিটির সাথে কথা বলে যেটা আমার মনে হয়েছে যে ডক্টর সেলিমের উত্তর দেওয়ার জন্য বলি যে এটার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা নিতে পারি কিনা, যে এটাকে প্রাইভেট সেক্টর থেকে রেসপন্সিবল বিজনেসম্যান যারা আছে বাংলাদেশের, তারা মালয়েশিয়ান যারা প্রাইভেট সেক্টরে রেসপন্সিবল বিজনেস ওনার্স আছেন তাদের সাথে একটা কোলাবোরেশনে একটা জয়েন্ট সর্ট অফ প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন কিনা। আমি কোম্পানি বলছি না, আমি প্ল্যাটফর্মের কথা বলছি। সো দ্যাট এখান থেকে কিছু রেসপন্সিবল রিক্রুটার্স অর নতুন রিক্রুটার হতে পারেন, তারা নতুন করে লাইসেন্স নিতে পারেন। ইউনুস সাহেব রিক্রুটমেন্টের লাইসেন্স নিয়েছেন, উই শুড সি হিম অ্যাজ এ রেসপন্সিবল পার্সন অ্যান্ড স্টেটসম্যান। উনিও এটার মধ্যে যুক্ত হতে পারেন, হি ক্যান লিড দ্য ওয়ে ইনফ্যাক্ট। এবং এভাবে আমরা যদি ওখান থেকেও কিছু রেসপন্সিবল মানুষকে নিয়ে ফেলতে পারি, তাহলে কি হতে পারে, দুটো দেশের যারা আন্ডারকাটিং এর ব্যবসায় এখন লিপ্ত, যারা ফিক্সেশনের সেই যে ফিক্সিং এর যে আহ, কালোবাজারির যে খেলা সেটাতে লিপ্ত,
তারা কিন্তু আস্তে আস্তে সাইডলাইন হবেন। এবং আমার কাছে ওভারনাইট কোনো ম্যাজিক পিল আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় ইটস অ্যান আর্ডুয়াস সর্ট অফ টাস্ক অ্যান্ড প্রসেস। এটা ধীরে 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 আমাদের যেতে হবে। সো উই শুড হোল্ড আওয়ার পেশেন্স, এবং আমরা ধীরে ধীরে, যেমন এক জি পাশে সরকারি ওয়ার্কিং কমিটি কাজ করবে, স্ট্রাকচার কাজ করবে, অন্যদিকে ওদের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, ওদের দেশের মানুষদেরকে সাথে নিয়ে। ওদের জি ফরেন মিনিস্ট্রি, ওদের হোম মিনিস্ট্রি, ওদের লেবার ডিপার্টমেন্ট, এদের সাথে আমরা সরাসরি রিচ করতে পারি না, কিন্তু কিন্তু জি পারলে ওই সরাসরি সরকার প্রধানের মাধ্যমে যে যাওয়াটা জরুরি। এবং আর একটা কথা বলে আমি শেষ করি এখানে, সেলিম, জি যে এখানে আহ, ওদের ওখানে একটা ন্যাশনাল পলিসিতেই ওদের আছে যে 10% মাত্র ফরেন ওয়ার্কার্স রাখা হবে সামনে, এবং বাকিদেরকে তারা ধীরে ধীরে ডিসকারেজ করছে টু গো আউট, টু ফেজ আউট। এবং তারা অটোমেশনের দিকে যেতে চাচ্ছে এবং তাদের জনগণকে রিস্কিলিং করতে চাচ্ছে, সো দ্যাট মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ইকোনমিটা টিউনড হয়। এবং মোস্ট লাইকলি আমি যা জানলাম সেটাতে বোঝা গেল যে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত হাই এন্ড ব্যবসা আছে তারা ওদিকে ইনভেস্টমেন্টে যাচ্ছে। সো আগামীতে এই যে আমাদের প্রাইম মিনিস্টারও সেমিকন্ডাক্টরের বিজনেসের কথা তাদের সাথে তুলেছেন, উইচ ইজ গুড, কিন্তু আমাদের তো প্রিপারেশন আরো কম। সো এখানে এই যে শ্রমিকরা যারা, যেটা কারেন্ট ইম্প্যাস, সেটা কিভাবে রিজলভ করব? আমার কাছে মনে হয় সেটা হিউম্যানিটেরিয়ান একটা গ্রাউন্ড থেকে অ্যাপ্রোচ করতে হবে। ওখানকার রাইটস গ্রুপগুলো, আমাদের রাইটস গ্রুপগুলো প্রথমে, আমরা যেমন অন্য দেশ থেকে তেনাগানিতে এক সময় ছিল খুব অ্যাক্টিভ, এখন বোধহয় নাই, এরকম অন্যান্যদেরকে আমরা যদি একটু অনবোর্ডিং করি বিভিন্ন দেশের রাইটস গ্রুপগুলোকে, যারা মালয়েশিয়ায় শ্রমিকদের নিয়ে কাজ করেন, তাহলে একটা জয়েন্ট প্ল্যাটফর্ম করা সম্ভব। দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হলো প্রাইভেট সেক্টর বিজনেসম্যানদের একটা মোর্চা করা, দুই দেশ মিলিয়ে, দ্যাট ইজ অ্যানাদার ওয়ে। আরেকটা, ওই যে ডেটা সেন্টারের কথা বা যে ডেটা ম্যানেজমেন্টের যে কোম্পানিগুলোর কথা বলছিলেন, যেমন এই ডেটা ম্যানেজমেন্টের কোম্পানিগুলো কিন্তু কয়েকজন দাতো কন্ট্রোল করে, যেমন বেস্টিনেট আছে এবং অন্যান্য আরো এরকম কোম্পানি আছে, যারা এক্সেসিভ, এটা ওদের রিপোর্টে আসছে, এটা মালয়েশিয়ার রিপোর্টে আসছে, যে এক্সেসিভ discretionary control with their officers and law enforcement agency officers and bureaucrats and these data management companies. তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টেই উই শুড টক টু মালয়েশিয়া, ওই জয়েন্ট কমিটি যেটা কাজ করবে, এবং এই পয়েন্টগুলো স্ট্রাকচারালি অ্যাড্রেস করা প্রয়োজন। তাহলে আমার মনে হয় এই তিনটা অ্যাপ্রোচ যদি আমরা নেই, একটা বিজনেস প্ল্যাটফর্ম, একটা রাইটস গ্রুপ প্ল্যাটফর্ম, আর একটা হলো আপনার এই সরকারের স্ট্রাকচার নিয়ে কথা বলা, তাদের জি ভেতরের কাহিনী নিয়ে কথা বলা, তাহলে আমার মনে হয় উই ক্যান গেট সাম ফ্রুটফুল রেজাল্ট উইদিন নেক্সট 1 year. থ্যাংক ইউ। জি ধন্যবাদ জনাব এহসান আজাদ, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং আপনি অনেক ফিউচারিস্টিক একটা মডেলও আমাদের সামনে দিয়েছেন যে কি করে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে আমরা বেস্ট বেনিফিটটা পেতে পারি। আম, আমার মনে হয় আমরা একটু অডিয়েন্সের কাছে যাব, যদি অডিয়েন্সদের সেলিম, মধ্যে আমি কোনো আমি এক প্রশ্ন। কুইক একটা তথ্য দিতে চাচ্ছি, সেটা জি হচ্ছে যে যদি ইফ অ্যালাউ। জি প্লিজ সংক্ষেপে। আসলে জামাল ভাই বলার পরে আমি জয়েন্ট স্টেটমেন্টটা পড়ছিলাম, কিন্তু এখন একটু মনোযোগ সহকারে বললাম আপনি থাকি। তো সেটা 17 নাম্বার প্যারাগ্রাফে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে খাত ভিত্তিক চাহিদার সর্বোচ্চ সীমার উপর আসলে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এখানে আপনি যে কথাটি বললেন যে নতুন করে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খাত ভিত্তিক যে সর্বোচ্চ সীমা আছে, সেই সীমাটা যদি মূল্যায়ন করে তারপরে কিন্তু সে যেতে পারবে কিনা পারবে সেটা ডিসাইড। এবং এর জন্য 18 নাম্বার প্যারা যেটা বলা হয়েছে যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একটা গঠন করতে দুই প্রাইম মিনিস্টার কিন্তু সম্মত হয়েছে, এবং তারা আলোচনা করে, অর্থাৎ পরবর্তীতে আলোচনায় বসবে, আলোচনা করে তারপরে কিন্তু একটা যে এমওইউটা আছে সেটা মূল্যায়ন করবে, এবং নতুন করে একটা ইমেল খসড়া, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং খসড়া তৈরি করবে। এই কথাটা কিন্তু 18 নম্বরে, অর্থাৎ প্রোগ্রেসটা এই আমরা বলতে পারি যে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এটা ঠিক হয়েছে যে একটা খসড়া এমওইউ ব্যাপারে ওয়ার্কিং গ্রুপ বৈঠকে ঠিক করবে, এবং সেটি পরবর্তীতে আসলে সাইন হবে কি হবে সেটা বলবে। জি সেলিম। জি ধন্যবাদ ইমরুল কায়েস। আমি জাস্ট একটু আমার নিজের বোঝার জন্য, এবং আমি মোটামুটি নিশ্চিত যে আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকের আম, জন্য এটা অনেক উপকার হবে।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তো ইতোমধ্যেই তৈরি করা হয়েছিল এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছিলাম যে সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি মিটিংও কিন্তু ঢাকাতে হয়েছিল এবং আম, সেই মিটিংয়ের রেফারেন্স হিসেবেই কিন্তু তৎকালীন প্রবাসী কল্যাণ উপদেষ্টা উনি মালয়েশিয়া ভ্রমণের সময় কিন্তু খুব দারুণভাবে আমাদের সামনে একটা প্রচারও করেছিলেন যে বাজার খুব দ্রুতই খুলে যাবে, কয়েক লক্ষ লোক মালয়েশিয়াতে যাওয়া শুরু করবে। তো সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বারবার ঘুরে ফিরে আসছে। এটা কি নতুন কোনো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে নাকি বিদ্যমান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপেরই পুনরায় সেখানে সভা বা আলোচনা বা পর্যালোচনা হতে থাকবে? মানে বিষয়গুলো আসলে কি দাঁড়াচ্ছে এটা যদি একটু আম, আপনি আম, বলতেন আমাদেরকে, জনাব ইমরুল কায়েস। একটু আনমিউট করে নেবেন, একটু আনমিউট করে নেবেন প্লিজ। আমাকে বলছেন? জি। আচ্ছা, এখানে 58 যেটা বলছে, both countries have agreed to convene the joint working group to ensure the confirmed safe and mutually beneficial immigration of Bangladeshi workers to Malaysia. এখানে আসলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়তো যেটা ফরম্যাট করা আছে এখন, যারা সদস্য ছিলেন অথবা যারা বসবেন সেই লোকগুলো তো চেঞ্জ হবে, যেহেতু নতুন নির্বাচিত সরকার এসছে। আগে যারা ছিলেন তারা নিশ্চয়ই বসবেন। আমার ধারণা আগের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে তার ভিত্তিতেই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সেটার আলোকেই আসলে বসবেন। তবে নিশ্চয়ই বর্তমান সরকারের যারা রয়েছেন তারাই সেখানে বসেন এবং সেই কথাটি এখানে বলা হয়েছে যে নতুন করে বসতে হবে এবং বসার পরেই বুঝতে কিন্তু পেরেছি। তারা আসলে ঠিক করবেন যে পরবর্তী পদক্ষেপ কি। জি যতটুকু আমি এই জয়েন্ট স্টেটমেন্ট পড়ে বুঝতে জি পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে। আম, আমি অডিয়েন্সের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছিলাম বেশ অনেকক্ষণ ধরেই। এখনো পর্যন্ত আমি ওরকম কোনো কিছু পাইনি। যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে একটু আম, কষ্ট করে লিখে যদি আমাকে পাঠান, আমি সেই প্রশ্নটা আলোচকবৃন্দের সামনে উত্থাপন করতে পারি। আমি কিছুক্ষণ আমি কি অপেক্ষা একটা করতে প্রশ্ন চাই। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আহ, আম, জি জি সম্ভব? আম, জি জি মানে জি অ্যাজ অ্যাজ অডিয়েন্স আর কি। জি অ্যাম্বাসেডর শফিউর রহমান আমাদের সাথে আছেন। আমরা একটু যদি ওনার কাছ থেকে শুনি যে বাংলাদেশের এম্বাসির ভূমিকাটা কি, কারণ আজকেও যখন মিটিং করলাম, এর আগেও শুনেছি, আমি এর আগে ইরাকের ব্যাপারেও শুনেছি, অনেক বছর আগে যখন ব্যবসা করতাম কখনোই আমি শুনি নাই যে বাংলাদেশ এম্বাসি খুব পজিটিভলি বিহেভ করে। অনলি সৌদি আরব অ্যান্ড কয়েকটা দেশে এম্বাসির চরিত্র চেঞ্জ হয়েছে আমাদের, এটা আমরা জানতে পেরেছি, রেকর্ড করতে পেরেছি, রিসার্চে পেয়েছি, উইচ ইজ ফাইন অ্যান্ড ভেরি ওয়েলকামিং। এটা আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকেও শুনেছি। কিন্তু এই যে মালয়েশিয়ার যে অবস্থাটা, এটা বছরের পর বছর এই মানে যে অবজেকশনের পাহাড় ফ্রম দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এটা তো কমছে না। এখানে আসলে কি হচ্ছে অ্যাম্বাসেডর? কাইন্ডলি আমাদেরকে যদি একটু আপনি এনলাইটেন করতেন। জি, অ্যাম্বাসেডর সুফিউর রহমান স্যার যদি একটু সংক্ষেপে বলতেন এই প্রশ্নের উত্তর হিসেবে। একটু আনমিউট করে নেবেন প্লিজ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইনফ্যাক্ট আমি এই বিষয়ে অন্য বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম। আশা করি সেটা আপনাদের জন্য কাজে আসতো। যাই হোক, যদি সেটা বলার সময় না থাকে তাহলে আমি এই প্রশ্নের জবাবে সরাসরি আসছি। জি, আমার মনে হয় আপনি দুটো মিলিয়ে একটু যদি সংক্ষেপে বলতেন প্লিজ। কারণ এটার একটা কনটেক্সট আমি আগে বলবো, আর স্পেসিফিক বিষয়টা তো এমবাসির একটা ছোট্ট বিষয়, এটা তো আলোচনা করাই যেতে পারে। জি প্রথম যে কয়েকটা আমার মানে কথাটা বলার দরকার সেটা হলো, এই যে ভিজিটটা হলো, ভিজিটটার একটা কনটেক্সট আছে। সেই কনটেক্সট মোতাবেক কিন্তু কখনোই এটা কনটেক্সটের মধ্যে অগ্রাধিকার ছিল না যে লেবার ইস্যু সলভ করার জন্য ভিজিটটা হচ্ছে। তো আমরা যদি ওটাকে ওইভাবে দেখে থাকি তাহলে এটা আমাদের ভুল। কারণ এটা বাংলাদেশ সরকারের অনেক ধরনের অগ্রাধিকার আছে, সেই অগ্রাধিকারের আলোকেই কিন্তু তাদেরকে প্রায়োরিটি কান্ট্রি হিসেবে বিবেচনা করা হয়েছে। তার মধ্যে ট্রেড আছে, এনার্জি আছে, এডুকেশন আছে, ডিফেন্স কোলাবোরেশন আছে, এফটিএ করতে 2027-এর মধ্যে শেষ করা হবে। এই প্রায়োরিটিস গুলো আছে এই অনেক বিবেচনায়, প্লাস রিজিওনাল এবং আপনার গ্লোবাল যে সিচুয়েশন আছে সেটারও কিন্তু আলোকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রথম ভিজিটটা মালয়েশিয়া করবে। তো সুতরাং এখানে লেবার ইস্যুটাকে সলভ করার জন্য এটা যাচ্ছে, এই 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 হাইপ তোলাটাই আসলে আমার বিবেচনায় ভুল ছিল।
এটা তৈরি করার, কারণ এটার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক তৈরি করার কথা, সেই ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের সময় কিন্তু ছিল না, এক। আর 2 নম্বর হলো এটার পিছনে এত জটিলতা আছে, এই জটিলতাগুলোকে বোঝা, তারপরে সেটার তার সলিউশন বের করা, এবং সেটার জন্য যে সময়টা লাগার কথা, এটা এই সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। তো সুতরাং যেটা ম্যাক্সিমাম করার যেটা, সেটা কিন্তু আমাদের এই যে আপনার 17 এবং 18 নম্বর প্যারাতে সেটা এসছে। বাংলাদেশ প্রায়োরিটি হিসেবে বলেছে, এখন মালয়েশিয়া সে প্রায়োরিটি কিভাবে অ্যাকোমোডেট করবে, ওই জন্য তার একটা প্রসেসকে এগ্রি করেছে। ওরা কিন্তু কোনো কোনো পয়েন্ট এগ্রি করেনি, তার একটা প্রসেস এগ্রি করেছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি ঠিক মতো আগানো যায় তাহলে আমরা কিছু বের করে আনতে পারবো। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হলো যে আমাদের কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, যে মালয়েশিয়ার ইকোনমি কিন্তু পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনটা হচ্ছে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তনগুলো যদি আমরা বিবেচনায় না নিয়ে আমরা মনে করি আমাদের মতন করে লোক যেতেই থাকবে, ব্যাপারটা কিন্তু ওভাবে হবে না। মালয়েশিয়ান ইকোনমির মধ্যে অনেক ধরনের পরিবর্তনের মধ্যে এসছে, তার ফিউচার ডিরেকশন কোন দিকে যাচ্ছে। আমরা যদি পাম অয়েলের মার্কেটটা দেখি, পাম অয়েলের মার্কেট কিন্তু স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, রাদার ফল করেছে 2018 পরবর্তী সময়, এবং ভবিষ্যতে আরো কমবে। এর এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কতগুলো চ্যালেঞ্জ আছে, ওটা মিট করতে হবে। এইসব কারণে একটা স্টেজে এগ্রিকালচার এবং পাম অয়েল এই বিষয়গুলোতে বাংলাদেশের যে শ্রমিকরা আছে তাদের কিন্তু বাজার কোনো অংশেই বড় হবে না, বরং ছোট হতে থাকবে। পারবে কোথায়? সেটা হলো কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং এ, যেটা এখন যেটা আছে ওটা আরো বাড়া সম্ভব আছে, যদি আমাদের স্কিল লেভেল আমরা বাড়াতে পারি। আমরা যদি আপনার টিভিটি রিলেটেড কাজকর্ম যদি করতে পারি, এবং স্কিল ম্যাচিং এর বিষয়টা যদি কাজ করতে পারি, নতুন নতুন ক্ষেত্রে মালয়েশিয়া যখন নতুন জায়গায় যাচ্ছে, সেইখানে আমাদের ঢোকার চেষ্টাটা করতে হবে। পুরোনো জায়গায় ঢুকে কিন্তু আপনি সলভ করতে পারবেন না, কারণ হলো পুরোনো জায়গায় বিশেষত যে জায়গায় সিন্ডিকেট গুলো আছে, সেই সিন্ডিকেট গুলো কিন্তু খুব বেশি শক্ত হলো আপনার র এবং সেমি স্কিল্ডের ক্ষেত্রে। আপনি যদি আস্তে আস্তে সেমি স্কিল এবং হায়ার স্কিলের দিকে যান, তাহলে দেখবেন আপনার সিন্ডিকেট আপনি ভাঙার মানে ওটার বাইরেও কিন্তু আপনি সলিউশন খুঁজে পাবেন। এবং আমার যেটা ধারণা, যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যদি লোক পাঠানোর চেষ্টা না করে, এই র স্কিলের জন্য এক ধরনের, সেমি স্কিলের জন্য এক ধরনের, এবং হায়ার স্কিলের জন্য আলাদা প্রসেস এগ্রি করার প্রয়োজন আছে। কারণ ওই মার্কেটটাও আলাদাভাবে হচ্ছে, আমাদের প্রসেসগুলো আলাদা হবে। এখন ওই একটা ফর্মুলা দিয়ে তিনটাকে সলভ করা যাবে না। তো বাংলাদেশ যদি ওয়াইজ হয় এবং আমরা যদি সিন্ডিকেট ভাঙতেই চাই, তাহলে এই তিনটার জন্য সেপারেট, তিনটা মানে ওদের রিকোয়ারমেন্ট গুলোই আলাদা, রেসপন্সও আলাদা হতে হবে। আমরা সবগুলোকে লাম করার চেষ্টা করেছি, এটা বরাবরই একটা ভুল সিদ্ধান্ত, যার কারণে আমরা কখনোই কিছু করতে পারিনি। সুতরাং ফিউচারের জন্য যেটা করতে হবে, তিনটা প্রসেসের জন্য আলাদা আলাদা এমইউ প্রয়োজন হলে করতে হবে, এবং সেটার পুরো স্ট্রাকচারটাই আলাদা হবে, সেইটা বিবেচনা নেওয়া প্রয়োজন। আর আরেকটা বিষয় যেটা আমি এটা মনে করি, যে এই যে ঘুরে ফিরে আমরা যে আমাদের কস্ট অফ সেন্ডিং লেবার, এইটা এত বেশি লবসাইডেড একটা বিষয়। ভারতের সাথে যদি তুলনা করি, তাহলে প্রায় 3.5 গুণ বেশি আমাদের বেশি খরচ করে যেতে হয় বাংলাদেশিদের। পাশের দেশ ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদি বলি, তাহলে 7 গুণ। এটা আনটেনেবল। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু এটা অ্যাড্রেস করার, আমি আবার বলছি যে এটা অ্যাড্রেস করতে র এবং লেসার স্কিলের ক্ষেত্রে যেভাবে অ্যাড্রেস করতে হবে, আমাদের কিন্তু হায়ার স্কিলের ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস বিবেচনা করতে হবে। কারণ এর যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো কিন্তু আলাদা, এবং যে কারণে এটা বাড়ে, যে কারণে ধরেন 1 লাখের নিচে খরচ থেকে বেড়ে 4 লাখ বা 5 লাখ দাঁড়ায়, কারণ কিন্তু অন্য কারণ, অনেক হিডেন কারণ আছে, এটা আমরা অনেকে জানি। সেই হিডেন কারণগুলো কিন্তু একইভাবে স্কিল বা সেমি স্কিলের জন্য প্রযোজ্য হবে না। আমরা যদি তাদেরকে এটা থেকে বের করে আনতে পারি, সেটা আমি মনে করি বড় সাফল্য হবে আমাদের জন্য। আর এখন যদি আমি ওই দূতাবাসের বিষয়টা বলি, দূতাবাসটা হলো একটা ফাসাদ মাত্র। এখানে কাজ করে যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলো যদি আপনার এর সাথে যদি একসাথে কাজ না করে, বাংলাদেশের ভিতরে যে 3-4টা মন্ত্রণালয় এখানে কাজ করে, আপনার প্রবাসী কল্যাণ আছে, আপনার ফরেন মিনিস্ট্রি আছে, হোম আছে বিশেষত, এই 3টা যদি একসঙ্গে কাজ না করতে পারে, তাহলে আপনি একটা ন্যাশনাল কনসেনসাসও বের করতে পারবেন না, এবং দূতাবাসের পক্ষে এটাকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর এমনি দূতাবাসের মধ্যেও যেটা যেটা ঘটে, সেটা হলো যে আপনার, এটা শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো জায়গাতে যদি আপনি একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ না করেন, তাহলে কিন্তু আপনি সাফল্য দেখাতে পারবেন না। এখন কোঅর্ডিনেটেডে কাজ করতে গেলে আপনার এই সকল মন্ত্রণালয়ের যদি ব্যাক স্টপিং না আপনি সিকিউর করতে না পারেন, লিঙ্কেজ গুলো যদি এস্টাবলিশ না করতে পারেন, এর মধ্যে যদি কোনো আপনার ফাইন্যান্সিয়াল বা আদার রিজনস ফ্যাক্টরস যদি জড়িত হয়ে পড়ে, তাহলে কিন্তু দূতাবাস এক রাষ্ট্রদূতের পক্ষে কিছু করা সম্ভব না। আপনারা জানেন, সিলেট থেকে ডিসি পরিবর্তন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? কারণ একটা কায়েমি স্বার্থ থাকে, স্বার্থের বাইরে যদি আপনি যান, আপনি টিকতে পারবেন না।
তো সুতরাং দূতাবাসের এখানে 10-12 জন ডিপ্লোমেটের পক্ষে কোনো এই জগদ্দল পাথর পরিবর্তন ভাঙা সম্ভব না, যদি আপনি এটাকে স্বার্থের যারা জড়িত আছেন তাদেরকে অ্যাড্রেস করতে না পারেন। এবং সেই অ্যাড্রেস যদি করতে চান তাহলে আপনাকে হোম মিনিস্ট্রির পুরো সাপোর্ট লাগবে, আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি লাগবে যেহেতু আপনার হুন্ডি ওই জিনিসগুলো আছে, তারপরে আপনার এন্টায়ার সিস্টেমটার সাথে লাগবে। তো সুতরাং এত সহজে এইটা মানে সলভ করা সম্ভব না। এখানে যে কেউ একজন যদি ফেরেশতাকেও আপনি রাষ্ট্রদূত করে পাঠান উনি এটা সলভ করতে পারবেন না, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আমার জি 35 বছরের অভিজ্ঞতা ধন্যবাদ আছে। Agreed. ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ অ্যাম্বাসেডর সুফিউর আচ্ছা রহমান ভাই স্যার। বা আজাদ ভাই, আমার মনে হয় মানে আমি নিজে একটু শেয়ার করি আর কি, জি প্লিজ। এইখানকার এমবিসি সম্পর্কে জানা বোঝার সুযোগ আছে তো, বা আমি যেহেতু আমি ব্যাপারটা জাস্ট আছে একটু বললাম। অ্যাম্বাসাডর শফিউর রহমানকে আমি একটু ধন্যবাদ জানাই এই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য, কারণ উনি যে কথাগুলো বলেছেন আসলে ফিল্ড লেভেলে ঠিক এই রিফ্লেকশনে আমি দেখছি যে অলরেডি এই সমস্ত বিভিন্ন ম্যাটার জড়িত হয়ে যাওয়ার কারণে এম্বাসির যারা কর্মকর্তা আছেন তারা ইনকেপেবল হয়ে পড়ছেন টু সার্ভ, এবং জি সেটা ওনাদের একার ইস্যু না, কিন্তু এটা এই যে আপনি বললেন যে সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার, এবং সেটা বাংলাদেশ এবং ওই দেশ মিলিয়ে, দুটা দেশ মিলিয়ে কিন্তু এমবাসির উপরে এই চাপটা তৈরি হচ্ছে। আমি জানি না আমাদের প্রবাসী ভাই আছেন কি না, ওনারা দূতাবাসের ব্যাপারে যখন অভিযোগগুলো আসে তখন আমার মনে হয় ওনাদেরও একটু, আশরাফুল আলম ভাই আছেন, ওনাদেরও একটু চিন্তা করা দরকার যে চারপাশ থেকে কোন ধরনের চাপের কারণে এমবাসিও কখনো কাজ করতে পারবে না। অনেক ধন্যবাদ। জি প্লিজ প্রফেসর মাহবুব, প্লিজ আপনি জি বলেন। আমার মনে হয় যে একটু আমরা আমাদের সময়ের স্বল্পতাও রয়েছে, আমরা সব আলোচকের কাছে আরেকটা রাউন্ড একটু অল্প সময়ের জন্য আসতে চাই, একেবারে 1 মিনিট 2 মিনিটের মধ্যে যদি পুরো আলোচনাটা যদি আলোচক হিসেবে আপনি শেষ করেন তাহলে বাকিটা সবাই আমরা শেষ করতে পারবো। আম, সেই লক্ষ্যে আমি একটু মোহাম্মদ আশরাফুল আলম সাহেবের কাছে যেতে চাই। আশরাফুল আলম ভাই, আপনি প্রবাসী কর্মী হিসেবে মালয়েশিয়াতে অবস্থান করছেন, আপনি আজকে পুরো আলোচনাটাই শুনলেন। সেই জায়গা থেকে সব শেষে আপনি কিছু বলতে চান কিনা, বা কি ধরনের জিনিসগুলো আপনার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যদি একটু জানান। একটু আনমিউট করে দিবেন আশরাফুল আলম সাহেব। যে একটু আনমিউট করে নেবেন, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন মনে হয়। জি অ্যাম্বাসির বিষয়টা আসলে এই যানজটটা মানে লেগেই আছে। অন্যান্য দেশের অ্যাম্বাসিতে এইরকম নেই। আমরা যে যে সমস্ত মানে এইরকম সাধারণ ওয়ার্কার, আমরা আমাদের প্রবলেমটা আমরা কোনো অফিসারের সাথে মানে সলভ করতে পারি না। মানে আমার সমস্যার যে আমার পাসপোর্টের সমস্যা বা কি আমার আর্জেন্টলি দেশে যেতে হবে বা আমি খুব অসুস্থ, একটা অ্যাম্বাসির একজনের যারা চাকরি করে তাদের সাথে আমরা ফ্রিলি আমার প্রবলেমের কথাটা আমরা বলতে পারি না। এটা মেন সমস্যা। আর এম্বাসিতে দালাল হটাতে হবে, কোনো দালাল থাকবে না এম্বাসিতে। আমার হচ্ছে এটাই হচ্ছে মানে প্রশ্ন। এই সমস্যাটা আমরা প্রতিনিয়ত এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি যে আমার পাসপোর্টের এই সমস্যা, আমি দেশে যাব কি আমি নতুন করে আবার পাসপোর্ট বানাবো, আমি সরাসরি এই ধরনের এলো আমার সমস্যার কথা আমি আছে এম্বাসির কোনো লোকের সাথে ডাইরেক্টলি আমরা আলাপ করতে পারি না। দেখা যাচ্ছে একজন অসুস্থ ব্যক্তি এম্বাসির বারান্দায় মারা যাচ্ছে, অথচ কোনো এম্বাসির কোনো লোকের সাথে তার সমস্যার কথা বলতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা ওয়েট করছে আছে এম্বাসির বারান্দায়। আমরা আমার নিজের চোখে দেখা এটা, জি, এটাই আমি আমার যদি প্রশ্ন। আপনার সাথে আমি যদি আপনার সাথে এক লাইন যোগ করি, যে আপনাদের ওই যে পাসপোর্ট বা পারমিট বের করতে যারা জেলে আছে তারা যদি চলে আসে, যে কারণ প্রত্যেকটা অ্যারেস্টের সাথে সাথে এমবাসিকে জানানো হয়, কিন্তু এমবাসি সাধারণত এই উদ্যোগগুলো নেন না, এরকম অভিযোগও পেয়েছি। এবং পারমিট বের করতে বা পাসপোর্ট বের করতে আপনাদের যদি 200 রিঙ্গিত দিতে হয়, তার সাথে আরো কিছু উপরের খরচা আছে, যেটা পেছনের খরচা। আমি কি ঠিক বললাম কিনা আশরাফুল হ্যাঁ আলম সাহেব? একদম 100% রাইট। আপনার প্রত্যেকটা কথা এখানে হচ্ছে একদম সত্য কথা। মানে আপনার কথা শুনে আমি ওয়ার্কার এবং প্রবাসী হিসেবে আমি অনেক সন্তুষ্ট। এই ধরনের কথাবার্তা যদি সহজ সহজ কথাগুলা সলভ, অত ডিফিকাল্ট কথার ভিতরে যদি না যাই, সহজ সহজ কথাগুলা যদি কার্যক্রম করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা প্রবাসীরা ভবিষ্যতে এবং ফিউচারে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো এবং অনেক লাভবান হব। ঠিক আছে। আহ
জি, ধন্যবাদ আশরাফুল আলম ভাই, আপনাকে আজকের আমাদের এই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য। এবং আমরা আশা করি আপনার সাথে আমাদের আরো কথা হবে, বা মালয়েশিয়ার শ্রম বাজার সম্পর্কিত আমাদের গবেষণার সাথে আপনাকে আম, আমরা সংযুক্ত করতে পারবো। আম, অনেক ধন্যবাদ আপনাকে আজকে অনুষ্ঠানে যোগ দিয়ে সময় দেওয়ার জন্য। আমরা একটু আমাদের আরেকজন আলোচক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক, তার কাছে সর্বশেষ পর্যালোচনা শুনতে চাই। ডক্টর মাহবুবুল, যদি আপনি একটু খুব সংক্ষেপে আপনার সর্বশেষ উপলব্ধি বা মতামতটা যদি একটু আমাদেরকে জানাতেন। ঠিক আছে, না শ্রমবাজার খুলবে এইটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু সমস্যাটা হলো যে এই যে আসিফ নজরুল সাহেব, আমাদের অগ্রজ প্রতিম বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি একবার এসে বললেন যে কালকেই খুলে যাচ্ছে, অতি দ্রুত খুলে যাচ্ছে। তারপরে নতুন সরকারের যিনি আসলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনিও কয়েকদিনে আগে এই সফরের আগে এসে বললেন যে খুলে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়টা আরো পুঙ্খানুপুঙ্খ জায়গায় যাওয়ার পর মানুষকে একটা ভরসা বা আশা জায়গা নিয়ে কথা বলা উচিত। আর তার না হলে একটা মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, মিস ইনফরমেশন তৈরি হয়। আর তার মধ্যেও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সিন্ডিকেট তো আমরা সবাই বললাম এত শক্ত, যেটা বাংলাদেশের চাইতে এখানে তারা শক্ত আরো বেশি। তো ফলে তাদেরকে ভেদ করে, হ্যাঁ, আমি আবারও বলছি, এখানকার নাগরিক সমাজের ভিতর আজাদ সাহেব বললেন এখানে অনেকগুলো অর্গানাইজেশন আছে, শুধু তানাগানিতা না, নর্থ সাউথ ইনিশিয়েটিভস, অনেকগুলো অর্গানাইজেশন খুব ভালো কাজ করছে। তাদের সঙ্গে বাংলাদেশে যারা মাইগ্রেশন নিয়ে কাজ করে বা হিউম্যান রাইটস গ্রুপগুলো আছে, তাদের একটা সমন্বয় হওয়া উচিত। এই ভয়েসটা যদি আমরা ভালো মতনে রেজ করতে পারি, এবং এখানকার গণমাধ্যমও কিন্তু এদের বিরুদ্ধে যথেষ্ট সচেতন, এই মানে সরকারের বাইরে যে নন স্টেট অ্যাক্টরস গুলোকে যদি এখানে আরো জোরালো ভাবে জাগ্রত রাখা যায়, তাহলে অন্য সমস্যাটা তো আসলে একদিনে সমাধান করা যাবে না। আস্তে আস্তে সমস্যাটাকে একটা কমানো যাবে, একটা জায়গায় নেওয়া যাবে যেখান থেকে ব্যাপারটা একটা কমফোর্ট জোন তৈরি হবে। এখন যে পরিমাণ ডিসকমফোর্ট জায়গায় আছি, সেখান থেকে একটা স্লোলি একটা কমফোর্ট জায়গায় নেওয়া যাবে। আর এই সফরটাকে যদি বলেন, আমার কাছে মনে হয় আমাদের নতুন প্রধানমন্ত্রী বিদেশ সফরের অভিষেক, তার চাইতে বেশি কিছু বলা বোধ খুব কঠিন। আর জালাল ভাই যেটা বলেন হালাল ডেভেলপমেন্ট সেন্টারের কথা, হালাল ডেভেলপমেন্ট সেন্টারের এখন যিনি চেয়ারম্যান, উনি আমার উল্টো দিকের কক্ষেই বসেন। আমারও উনি খুব সহকর্মী। উনি ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রফেসর, বাট হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এখন প্রফেসর চেয়ারম্যান হয়েছেন। আমি এরকমটা শুনি নাই যে একটা বিশাল ব্যাপার আছে। তবে হ্যাঁ, একটা বড় প্রস্তুতি হালাল মার্কেটটাকে মালয়েশিয়ার বেশি করে উপযোগী করে তোলার একটা চেষ্টা আছে। কিন্তু উনি আমার উল্টা দিকে কক্ষেই বসেন, ওনার কাছ থেকে শুনিনি। আজকে সারাদিনই আমরা ছিলাম ক্যাম্পাসে, কিন্তু ওনার কাছ থেকে এরকমটা শুনি নাই। যদি এরকমটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। নিশ্চয়ই আমরা একটা বড় সুযোগ গ্রহণ করতে পারবো। সর্বশেষ এমবিসি সম্পর্কে একটা কথা বলি, যে এমবিসি সম্পর্কে এই অভিযোগগুলো তো আছেই, তাতে কোনো অস্বীকার করার সুযোগ নাই। এমবিসিতে কিন্তু ফরেন মিনিস্ট্রির স্টাফ হলো মাত্র 2জন কি 3জন। আমি এখানকার যিনি ডেপুটি হাই কমিশনার তার সঙ্গে কথা বলেছিলাম, বলে যে আমাদের এখানে 3জন স্টাফ হলো মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এর। আর শফির ভাই যেটা বললেন এটা হলো আরো বাস্তব। এখানে বাল্ক অফ মিনিস্ট্রি স্টাফরা আসে, এবং তাদের এক একজনের এক এক ধরনের এজেন্ডা আছে, এবং এটাকে সমন্বয় করে কাজ করা ওইটার ভিতর, দূতাবাসের ভিতর আরো একটা বড় চ্যালেঞ্জিং জায়গা। এবং সেইখানে ওই যে ফরেন মিনিস্ট্রি যিনি প্রধান, সরি, এখানে যিনি আছেন আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনারের পক্ষে তো সবকিছু দেখা সম্ভব হয় না। লেবার উনি একজন দেখেন, এনএসআই স্টাফ আছেন, ডিজিএফআই স্টাফ আছেন, কারা কিভাবে কিভাবে সহযোগিতা করছেন মানুষের সঙ্গে করছেন না। তবে আমার একটা জিনিস মনে হয় আশরাফ ভাই বা আলম ভাই আরো ভালো বুঝবেন, ভালো বলতে পারবেন শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে। অন্তর্বর্তী সরকার আসার পরে আমার মনে হয় আমাদের এমবেসির এই ভেতরকার অবস্থাটা খানিকটা পরিবর্তন হয়েছে। মানুষের প্রতি একটা সম্মানের জায়গায় দেখার একটা ন্যূনতম পরিবর্তন হয়েছে। আমি বলবো না যে খুব বেশি পরিবর্তন হয়েছে, একটা ন্যূনতম পরিবর্তন হয়েছে। যেমন এখনকার হাই কমিশন চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে গিয়ে ক্যাম্প করে তাদেরকে কনসুলার সার্ভিসটা দেওয়ার কথা, কারণ আমাদের 1.5 বিলিয়ন, কিন্তু সেই তুলনায় আমাদের দূতাবাসের কর্মীর সংখ্যা কত, 150? আমার মনে হয় না, তারও আরো কম। তো ফলে এইগুলো আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে তারপরে আমরা একটা জবাবদিহিতার জায়গায় যেতে পারবো। সত্যিকার অর্থেই আমাদের মানুষ উপকৃত হবে, আমাদের দেশকেও আমরা বাইরের দুনিয়াতে শুধু 3D জবের দেশ হিসাবে আমরা দেখতে চাই না, আমরা একটা অন্যরকম জায়গায় দেখতে চাই, যেটা আমাদের বর্তমান সরকার এবং এই বিশেষ করে 24-এর গণ-অভ্যুত্থানের পরে যে আশা কাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটা যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক।
খুব সুন্দরভাবে আপনি পুরো জিনিসটাকে সামারাইজ করতে পেরেছেন। আম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ইতোমধ্যে আমরা দুজন পার্টিসিপেন্টের কাছ থেকে দুটো প্রশ্ন পেয়েছি। একটি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া থেকে আহ, ওখানকার শ্রমিকের চাইতে বাংলাদেশের শ্রমিকদের বিদেশে যাওয়ার খরচ অনেক বেশি, সেগুলোর পেছনে যেসব হিডেন কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে সরকার কি উদ্যোগ নিয়েছে। আম, আরেকটি প্রশ্ন রয়েছে যে জেলা পর্যায়ে যেসব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস রয়েছে তাদের সাথে জাতীয় পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনসদের একটু যোগ করা। সিভিল সোসাইটি নিয়ে প্রশ্নটি করেছেন মোহাম্মদ শোয়েব লিঙ্কন আরপিডিও থেকে। আর শ্রমিকদের যাওয়ার খরচ নিয়ে এই প্রশ্নটি করেছেন মোর্শেদ বিলাল খান বিএনডব্লিউএল থেকে। তো আমার মনে হয় যে শ্রমিকদের যাওয়ার খরচ নিয়ে কেন বেশি, কি রকম উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আমাদের আলোচনায় একটু এসেছিল। কিন্তু আমাদের শ্রমিক সরকারের তরফ থেকে সরকারের প্রতিনিধিও আমাদের এখানে যেহেতু নেই, সেহেতু হয়তো বা সরকার কি উদ্যোগ নিয়েছে বা নিচ্ছে সেটা হয়তো বা এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারছি না। আর আম, জেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের সাথে জাতীয় পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের যোগাযোগের বিষয়টি জনাব এস এন আজাদ উল্লেখ করেছেন অলরেডি। উনি একটি মডেল দিয়েছেন যে কিভাবে করা যেতে পারে। ডক্টর মাহবুবুল হক উনিও বলেছেন যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনসকে কি করে আরেকটু সন্নিবেশন করা যেতে পারে। আমি আশা করি আপনাদের দুজনেরই উত্তরটা আপনারা পেয়েছেন। আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আরেকজন আলোচক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, আপনার কাছে আসতে চাই। একেবারে সংক্ষেপে যদি একটু আপনার সর্বশেষ উপলব্ধি বা সর্বশেষ মন্তব্য যদি আপনি একটু সবার সাথে শেয়ার করতেন। না, আমার মন্তব্য নাই অনেক সেলিম, আমি কি জালাল ভাই আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, মানে এই প্রশ্নের আলোচনা যদি একটু দেন, করতে পারি কিনা? বলেন, শিওর। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি তো আমার বক্তব্যে আমাদের দায় স্বীকার করলাম যে আসলে আমরা বুঝে হোক না বুঝে হোক প্রথমে এর থেকেই গণমাধ্যম একটা হাইপ তোলার চেষ্টা করেছে, এবং যেহেতু মালয়েশিয়া একটা বড় শ্রম বাজার সেটিকেই হাইলাইট করে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি এটাও জানি যে আসলে কূটনৈতিক বিষয়গুলো শুধু এক দেশের উপর নির্ভর করে না, দুই দেশের উপর নির্ভর করে কোন সাবজেক্ট আলোচনা হবে, কোনটা কোথায় গুরুত্ব পাবে। কিন্তু যেহেতু শ্রম বাজার আমাদের অর্থনৈতিক খাতের একটা বড় খাত, আর কি, অর্থনৈতিক বৃদ্ধির একটা বড় খাত, সেই জায়গায় মালয়েশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। সেখানে আমাদের শ্রম বাজার কি আরেকটু অগ্রাধিকার পাওয়া দরকার ছিল না, অথবা আমাদের পক্ষ থেকে আরেকটু চেষ্টা করা দরকার ছিল না, যে যাতে এটা সামনের দিকে থাকে? জি, জনাব ইমরুল কায়েস, আমার মনে হয় যে এগুলো অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু আমাদের সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। বা আমাদের সময় রাত 9টা প্রায় বাজতে যাচ্ছে, মালয়েশিয়াতে এখন মধ্যরাত হতে যাচ্ছে। আমাদের আলোচকরা খুব কষ্ট করেই এই সময়টা আমাদেরকে দিয়েছেন, আমরা সেটার প্রতি সম্মান জানাই। একটু যদি সংক্ষেপে আম, বাকি আলোচকরা যদি একটু শেষ করেন। আমার মনে হয় দুইটা প্রশ্নের অ্যান্সার খুব দ্রুত দিয়ে দিই, তাহলে সবচেয়ে বেটার হয়। প্রথমে মাহবুল হক স্যারের অ্যান্সারটা দিই। মাহবুল হক স্যার, আপনি বোধহয় জানেন না যে ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্সের অনুযায়ী হালাল ইন্ডাস্ট্রি হচ্ছে 2.26 ট্রিলিয়ন ডলার, এবং 2029-এ এটা এক্সপেক্ট করতেছে প্রায় 4 ট্রিলিয়ন ডলারে। এখন বাংলাদেশ যদি 1% যদি হালাল ইন্ডাস্ট্রিটা ধরতে চায়, তাহলে বাংলাদেশের বছরে আসে 26 বিলিয়ন ডলার। এরকম স্ট্যাটিস্টিক ডাটা। এবং এটা শুধু খাদ্যদ্রব্য না, আপনি সেন্ট ইউজ করতেছেন, ওইখানেও হালাল জিনিস দিচ্ছে। অনেক ওষুধ আছে যেখানে হালাল, বিগ ইন্ডাস্ট্রি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে এটা আরো, এগুলো আমি আরো ডিসকাস করতে পারি, যেহেতু সময় নাই। আমি একটু ইয়াটা দিই, ইমরুলের অ্যান্সারটা দিই। আমাদের কাছে যেটা মনে হচ্ছে কি, এই প্রধানমন্ত্রীর এই সফরটাকে আমার কাছে এক ধরনের ইনডাইরেক্ট একটা আই ওয়াশ মনে হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে মনে হয় না যেটা ওই যে শফিউল সাহেবের সাথে আমি একমত পুরো, এটার কোনো প্রিপারেশন ছিল না। তার টার্গেট হচ্ছে আপনার ইয়েতে, মানে চায়নার সফরটা হচ্ছে তার মেইন। সেই যে তার যে একটা যে, কারণ এই 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 সফরটা কিন্তু ইকোনমিক, কোনো পলিটিক্যাল, আমরা সবসময় যখন আমরা যদি ট্রেনটা দেখি, প্রথম সফরটা সবসময় পলিটিক্যাল ডাইমেনশন থাকে, যে আমি ইন্ডিয়ায় যাব না চায়নাতে যাব। কিন্তু এই পলিটিক্যাল দ্বন্দ্বে এই নতুন সরকার ঢুকতে চায় নাই, এই জন্য সেটাকে রাইট, রাইট। একটা ইকোনমিক মেসেজটা দিছে যে আমি ইকোনমিক ডিপ্লোমেসি যাইতে চাই। এই জন্য মালয়েশিয়া হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এখানকার মেসেজটা সে ভারতকেও দিতে পারছে, আবার এই মেসেজটা সে চায়নাকেও দিতে পারছে। সো আমার এই ধরনের কথা। কিন্তু আপনি যদি বলেন যে মার্কেট আছে কিনা, আমি 2001 থেকে 2005 পর্যন্ত আমরা যখন, আমি এই যে নুরুল্লাহ আজাদ, সেলিম, আমরা যখন রিসার্চ করি মালয়েশিয়া মার্কেট থেকে, ওইখান থেকে আমি তখন কনক্লুশনে চলে আসি মালয়েশিয়া মার্কেট কখনো কোনোদিন ঠিক হবে না। এটা এত বেশি প্লেয়ার ঢুকে গিয়েছে এটাতে, এই 3D থেকে কখনো বের হতে পারবে না কখনো। এই যখন দেখেন ইন্দোনেশিয়ায়, তারা দুবাইতে গিয়ে একবার একটা
প্রেজেন্টেশন করছিল আমরা সবচেয়ে সুন্দর ডোমেস্টিক ওয়ার্কার সাপ্লাই দেই বিভিন্ন বাড়িতে, একটা মেলাতে আমরা, পরে একটা সমালোচনা হয়েছে থেকে তারা সরাই ফেলছে। মানে জিনিসটা হচ্ছে তারা নিট অ্যান্ড ক্লিনে যেগুলো ক্যাম্পেইনটা করে ইন্দোনেশিয়ার ইয়াতে, যেটা খুব সমালোচিত হয়েছিল, এটা করা করতে পারো না। বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা 3D, এইটা কিন্তু হবে না, যার কারণে শফি স্যারের সাথে আমি এগ্রি করি। ডিমান্ডটা আমরা ওইখানে না গিয়ে ডিমান্ডটা আসলে তৈরি করা উচিত আমাদের। আমরা যদি স্কিল ওয়ার্কার তৈরি করতে পারি এই জায়গায়, মালয়েশিয়ার যে হালাল মার্কেট আছে, যেটা তার ইন্ডাস্ট্রিটা, তখন তারাই আসবে। তারা যতই অটোমেশনে যান, আজাদ ভাই, যতই অটোমেশনে যান, ওই অটোমেশন চালাইতে হলেও লোক দরকার। যার জি কারণে ইটালি, জি এক মিনিট, যার জি ইটালি বাংলাদেশের গার্মেন্টস থেকে অশিক্ষিত ওয়ার্কার গুলোকে, সরি টু সে দ্যাট ওয়ার্ড, অশিক্ষিত ওয়ার্কার গুলোকে দিয়ে যাচ্ছে। তারা শুধু জানে কেমন অটোমেশনটা চালাইতে হয়, যার কারণে বিজেপির জন্য এখন মাথা খারাপ হয়ে গেছে। আমি যে ওয়ার্কার গুলো লুজ করতেছি, কারণ ইটালি চলে যাচ্ছে, স্পেন চলে যাচ্ছে, তাই না? কাজে আপনি স্কিল তৈরি করেন, যেটা শফি স্যার বলতেছে, মালয়েশিয়া এমনি আসবে, তখন আমার 5 জন শ্রমিকের টাকা ওই একজন জি শ্রমিক লোকে কামাইতে অবশ্যই পারবে। অবশ্যই। তো দিস ইজ দ্য ফিউচার। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সেইদার। আম, এরপরে আমরা আমাদের আরেকজন আলোচক যিনি রয়েছেন, ইমরুল কায়েস, আম, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন টেলিভিশন। একদম খুব সংক্ষেপে আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ সেলিম, আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে বেশ কয়েকবারই সুযোগ নিয়ে ফেলেছি, তো আমি নট টেক মাচ টাইম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দায়টা, অর্থাৎ আমি বারবার স্বীকার করছি যে গণমাধ্যম কর্মী হিসেবে যে গণমাধ্যমের সংবাদকর্মী আছেন, তাদেরকে আসলে সঠিক চিত্রটা তুলে ধরতে হবে। কালকেই যদি আমরা দেখতে পাই যে হ্যাঁ, মালয়েশিয়ার শ্রমবাজার তুলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই সফরে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, এই সেবা হয়েছে, বা শিগগিরই লোক পাঠানো শুরু হবে, এই বিষয়গুলোতে না আসে, আসলে সঠিক যে জয়েন্ট স্টেটমেন্টে যেটা আছে সেটি যেন আসে। আমার প্রত্যাশা সেটাই থাকবে। যদি এখানে অন্য আরো গণমাধ্যমের কেউ থেকে থাকেন, অথবা এই আলোচনাটি পরবর্তীতে শুনে থাকেন, অথবা লাইভ হয়, তাদের প্রতি এটুকুই আমার আহ্বান থাকবে যে সঠিক চিত্রটা, অর্থাৎ যতটুকু হয়েছে সেই চিত্রটাই যেন আমরা তুলে ধরি, এবং তার মধ্যে দিয়ে যেন অন্যরা বা সাধারণ মানুষ প্রতারিত না হয়, সেই আহ্বানটুকু রেখে আমার কথা শেষ করি। ধন্যবাদ সেলিম। একদম তাই একদম তাই। ধন্যবাদ আপনাকে ইমরুল কায়েস। আম, এবং সর্বশেষ আমি আমাদের আলোচক জনাব এস এন আজাদ, আপনার কাছে আবার একটু আসতে চাই। একেবারে খুব সংক্ষেপে শেষ বক্তব্য বা আপনার আচ্ছা, শেষ কথাগুলো যদি একটু বলেন। জি, আমি তিনটা বিষয়ে কথা বলি। এক নাম্বার হলো আশরাফুল ভাইকে আরেকবার বলবো যে আপনি যে কথা বলেছেন সেটা সত্য, এবং সেটার রেলেভেন্স আছে, প্রয়োজনীয়তা আছে ইমিডিয়েটলি দেখার, যে এমবাসিতে যারা যায় তারা যাতে ভালোভাবে ট্রিটেড হয়। এই যে ওয়েটিং টাইম থেকে শুরু করে সবগুলো, আমিও মালয়েশিয়ায় কথা বলে একই জিনিস পাচ্ছি। কিন্তু আপনাকেও আরেকটা আহ, অনুরোধ, যে এই যে ব্যাপকভাবে পুরো বিষয়টাকে একটু যদি আপনারাও বোঝেন, যে শুধুমাত্র এমবাসির প্রবলেম না, কিন্তু এমবাসি কাজ করতে পারে না, তার চারপাশে আরো অনেকগুলা ফ্যাক্টর কাজ করে, সেগুলো তো আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতেই পারি। এবং সেইটা একটু কনসিডার করলে হয় কি, নিজের দেশের আহ বদনামটা আমরা এত বেশি করি, এই জায়গা থেকেও আমাদের মনে হয় হালকা হলেও একটু বেরোনো উচিত। যেখানে মালয়েশিয়ারও দায়িত্ব কিন্তু কম না, মালয়েশিয়ান সরকার বলেন বা তাদের সোশ্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, তাদেরও দায়িত্ব কম না। এটা একটা পয়েন্ট। অ্যাম্বাসাডার শফির রহমান, ওনাকে একটা অনুরোধ করব, যেহেতু ওনার একটা ইনফ্লুয়েন্স আছে উইথ দি ফরেন মিনিস্ট্রি, যদি এটা এই একটা বিহেভিয়ারাল চেঞ্জের জন্য কোনো ধরনের ট্রেনিং বা কোনো ধরনের ওরিয়েন্টেশন রেগুলার বেসিসে মোফাতে করা যায় ফর দি ইনকামিং অর মানে নিউ অ্যাপয়েন্টিজ, যারা ওখানে লেবার উইং এ যাবেন বা অন্য কোনো মিনিস্ট্রি থেকে আসবেন, তারা ফরেন মিনিস্ট্রিতে একটা ওরিয়েন্টেশন নিয়ে বিহেভিয়ার কিভাবে কি করবেন, কার সাথে কিভাবে কথা বলবেন, এগুলোর উপরে একটা ট্রেনিং হবে 2 সপ্তাহের বা 3 সপ্তাহের। এটা যদি করা যায়, আমার মনে হয় যে আমাদের লেবাররা শুধু মালয়েশিয়া না, সব জায়গায় উপকৃত হতো, বিশেষভাবে মালয়েশিয়ায় উপকৃত হতো। আচ্ছা, এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে চিন্তা করতে পারি কিনা, এবং যেটা প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা যায়। আমাদের যে ডেথ কেসেস আছে, ইনজুরি কেসেস আছে, প্রচুর ইনজুরি কেসেস হচ্ছে, বাড়ছে ইদানিং মালয়েশিয়াতে, এবং সেই ইনজুরি কেসেস গুলো সাধারণত তারা কোনো কম্পেনসেশন পায় না। আমাদের
যে ওয়েজেনাস ওয়েলফেয়ার ফান্ড আছে সেখান থেকে কিভাবে তাদের সাপোর্ট করা হয় সেই ব্যাপারটার ব্যাপারে আমি খুব একটা ক্লিয়ার না এখন, মালয়েশিয়ার ব্যাপারটা। কিন্তু এটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সরাসরি ইনভলভ হতে পারে, বাংলাদেশ থেকেই ইনভলভ হতে পারে, যেখানে ওয়ার্কার্স এর যে ফ্যামিলি তারা পর্যন্ত ইনভলভ থাকবে। সো এখানে মানে 9-6 করে পার পেয়ে যাবে এমনও ভাবার কোনো কারণ নাই। আহ, জি জি এটা করা সম্ভব। আচ্ছা, থার্ড পয়েন্ট হলো যে এই যে অ্যাম্বাসাডর শফির রহমান বলেন যে একটা স্কিলের জায়গাটা আমরা একটু চেঞ্জ করে ফেলবো অ্যাপ্রোচ। it is very welcoming approach or very welcoming idea, but it will take time যে আমরা আপনার আনস্কিল থেকে সেমি স্কিল থেকে সরে হাই এন্ডে যাব বা স্কিলড ইয়েতে যাব বা রিস্কিলিং করব, ইট উইল টেক টাইম। আমাদের জি স্কিল ম্যান পাওয়ার তৈরি করার সেই স্ট্রাকচারটা এখনো প্রপারলি ফাংশনাল না। আমি 2-3 বছর আগেও আইএলওর সাথে 2 বছর একটা কাজ করছিলাম স্কিলিং নিয়ে, এবং সেখানে আমি অনেক টিটিসিদের প্রিন্সিপালদের সাথে কয়েকবারই আমার মিটিং করতে হয়েছে কাজের সূত্রে, এবং আমি দেখলাম যে আসলে স্ট্রাকচারালি উই আর ভেরি উইক এবং এটার কোনো জি জি কোঅর্ডিনেশন নাই। তো এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক না করে আমরা রাতারাতি মানে বলতে পারবো না যে ওই অ্যাপ্রোচে চলে গেলেই সমস্যার সমাধান জি হবে, বিকজ আমাদের ইমিডিয়েটলি যে সাফারিং গুলো আছে শ্রমিক ভাইদের, সেটা একটু অ্যাড্রেস করতে হবে জি আসলে। থ্যাংক ইউ। ধন্যবাদ থ্যাংক ইউ। ধন্যবাদ জানাব এহসান আজাদ, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদেরকে শেষ করতে হবে, একেবারেই খুব কম সময় আছে আমাদের হাতে। আম, সুফিউর রহমান স্যার, আপনি যদি একটু একদম সংক্ষেপে যদি কিছু বলেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি 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 জি, সংক্ষেপে, জি আচ্ছা, প্লিজ আমি স্যার। যেহেতু কয়েকটা প্রশ্ন এসছে এবং মন্তব্য এসছে, আমার মনে হয় একটা ক্লারিফাই করা প্রয়োজন। প্রথম যেটা হলো যে ধরেন এই যে দূতাবাসের কাজের যারা যায় তাদেরকে কিভাবে ট্রেন করানো এটসেট্রা, এটা একটা লম্বা প্রসেস। আপনারা জানেন যে দূতাবাসে অনেকগুলো উইং থাকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে লোকজনকে পাঠানো হয়। তার একটা বড় সমস্যা কিন্তু বরাবরই থাকে যে যারা লাইন ডিপার্টমেন্টে কাজ করে, যেমন বিএমএটি অথবা ডিপার্টমেন্ট অফ লেবার, যারা এই জিনিস নিয়ে লম্বা সময় কাজ করছে, তাদেরকে কিন্তু দূতাবাসে আমরা দেখি না। আমরা দেখি হলো শুধুমাত্র একটা বিশেষ ক্যাডারের লোকজন, তারা ওখানে যায়। তো যারা এই কাজটা কখনো করে নাই তাদেরকে আমরা ওখানে পাঠাই 3 বছরের জন্য, তারা শিখতে শিখতে 2 বছর চলে যায়, ততক্ষণে কিন্তু তার ফেরত আসার সময় হয়ে পড়ে। যদি এমন হতো যে সিস্টেমগুলোতে এই, সেটা যদি ট্রেডের ক্ষেত্রে হয় তাহলে ট্রেডের জন্য লাইন ডিপার্টমেন্ট, আর এখানকার জন্য যদি প্রবাসী কল্যাণের আন্ডারে বিএমইটি আছে বা এই ধরনের যেখানে লোকগুলো 20-30-25 বছর ধরে একটা কাজ করছে, তারা জানে এই প্রবলেমগুলো, তারা কিন্তু সমাধানও সাজেস্ট করতে পারবে। তাদেরকে কিন্তু আমরা কখনো দূতাবাসে পোস্টিং এ পাই না। আমরা পাই হলো একটা অ্যাডমিন ক্যাডারের লোকজন ওখানে হাজির হয়, যিনি প্রশাসক হিসেবে যান, উনি সেবক হিসেবে যান না। তো সুতরাং এই যে আমি এটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু এই জি জিনিসগুলো না জেনে কিন্তু আপনি দূতাবাসকে ঠিক করতে পারবেন না। আপনার প্রথমে রাইট লোককে সিলেক্ট করতে হবে। আর 2 নম্বর যেটা হলো যে এনাদেরকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3 দিন 7 দিনের ট্রেনিং এ কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে পারবেন না। মাইন্ডসেট চেঞ্জ করতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, এবং সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলতে চাই যে আপনার এই যে আমি স্কিলের কথা বললাম, আহ, আমি কিন্তু একটা জিনিস বলেছি যে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার 3 ধরনের স্ট্রাকচার রাখতে হবে। আপনি বর্তমানে যে স্ট্রাকচারে কাজ চলছে সেখানে যারা লেস স্কিল বা যারা আছেন তাদেরকে কিন্তু আমাদের রাখতেই হবে, কারণ আমরা তাদেরকে বাদ দিতে পারবো না। তাদেরকে জি রেগুলারাইজ করা বা তাদের ওয়েলবিং দেখা, তাদেরকে তাদের স্বার্থ সংরক্ষণ করা। বিশেষত তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো কেন সরকার চেষ্টা করলেও খরচ কমাতে পারেন না, তার কারণটা কিন্তু অন্য। আমার একটা হিসাব আছে, আমি আমার 2-1 জন বন্ধুর সাথেও কথা বলেছি এটসেট্রা। হিসাবটা হলো এরকম যে যদি 4.5 লাখ টাকার কোনো খরচ হয়, তার মধ্যে সিন্ডিকেটকে দিতে হয় হলো 1/3, 1/3 দিতে হয় অ্যাপ্রুভাল প্রসেস ফাস্ট ফরওয়ার্ড করতে গেলে মালয়েশিয়াতে। সুতরাং খরচের 2/3 কিন্তু মালয়েশিয়াতে থেকে যাচ্ছে, থাকে হলো 1/3। সেই 1/3 মধ্যে আপনি কতটুকু এফিসিয়েন্সি গেইন করতে পারবেন। তো সুতরাং বাংলাদেশ চাইলেই যে এটা প্রবলেম সলভ করতে হবে তা কিন্তু না। মালয়েশিয়াতে কিন্তু এর টাকা যেটা নয়সয় জি হচ্ছে তার অংশটা কিন্তু মালয়েশিয়াতে। তো এটা আমাদের বুঝতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের এখানে আমরা ইয়ে করি না, যদি আমরা, এই কারণে আমি বলছি, যদি আমরা গ্রাজুয়ালি এই স্কিলের থেকে যদি প্রফেশনালস এর দিকে যেতে পারি, তখন কিন্তু যে মালয়েশিয়ার যে 2/3 টাকাটা আমার বাড়তি লাগছে এটা কিন্তু লাগবে না। তাদের অ্যাপ্রুভাল খুব দ্রুত হবে, কারণ জি তাদের জি কোয়ালিটির কারণে তাদেরকে সবাই ডিমান্ড করবে। তো অটোমেটিক্যালি কস্ট কমে আসবে। তো সুতরাং আমাদেরকে এই স্কিলের দিকে না যাওয়ার কোনো উপায় নাই। এবং আমি একটা জায়গায় আশা করছি, যদি আমরা টিভিইটি
রিলেটেড কাজটাকে যদি বড় করে দেখি, যেটা আমি অস্ট্রেলিয়াতে হাই কমিশনার থাকার সময় অনেক চেষ্টা করেছি করার জন্য, ইনসিডেন্টাল বাংলাদেশে কেউই এই কঠিন কাজগুলো করতে চায় না, সবাই টাকা গুনতে চায়, ক্যাশ টাকা গুনতে চায়, কিন্তু স্কিলে কেউ ইনভলভ করতে চায় না, এবং মন্ত্রণালয় নিজেও, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে খুব একটা উৎসাহী থাকে না। আমি এই কথাটা খুলে বলার জি সুযোগ খুঁজছিলাম, আমি মনে করি এটা আজকে আমার একটা সুযোগ হলো। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাম্বাসেডর সফিউর রহমান স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমার মনে হয় যে পুরো আলোচনাটাই মোটামুটি উঠে এসেছে যে মালয়েশিয়ার শ্রমবাজারে আমাদের সেলিম ভাই, একদিকে সেলিম ভাই, যেমন আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন, একটু 30 সেকেন্ড। জি প্লিজ। জালাল ভাই বললেন যে আমি একটা স্ট্যাটিস্টিক্স জানি না, খুব সুন্দর কথা, আমি আপনার কাছ থেকে জেনে নিলাম, ধন্যবাদ। আহ খুব সমস্যা নেই, জানতে তো হবেই, না আমি তো মূর্খ হইতে পারি, তাই না? অস্বাভাবিক কিছু না, কোনো সমস্যা নেই। না স্যার, আমি কথা আপনাকে বলার ব্লেম ক্ষেত্রে আমরা একটু আমি যে যেন তথ্যটা পরিশীলিত হই। দিলাম হ্যাঁ, আমি ব্লেম ধন্যবাদ। করছি না জি আরেকটা জি বলি, জি সেটা হলো হালাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখনো হালাল মার্কেট, মালয়েশিয়ার হালাল মার্কেট অনেক ক্ষেত্রে থাইল্যান্ডের হালাল মার্কেট ডমিনেট করে, এটা বুধ জানেন কিনা জানি না, আয়সা দেখে যান। আর কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা যেন একটু পরিশীলিত হই। আমি নাই জানতে পারি, আপনার কাছ থেকে জেনে আমি সমৃদ্ধ হলাম, ধন্যবাদ। জি ডক্টর মোহাম্মদ নবুল হক, আমি সঞ্চালক হিসেবে আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি যদি আপনি মর্মাহত হয়ে থাকেন। অনুষ্ঠানের সবার শেষে মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আম, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন শ্রমবাজার নতুন করে উন্মুক্ত করার জন্য, অনিয়মিত শ্রমিকদেরকে বৈধকরণ করার জন্য এবং আটক বাংলাদেশিদেরকে প্রত্যাবর্ষণের বিষয়টি বিবেচনা করার জন্য। ঠিক একইভাবে আমার মনে হয় আমরাও সেই রকম ভাবে আশা করি যে মালয়েশিয়ার শ্রমবাজার নতুনভাবে উন্মুক্ত হবে এবং সেই শ্রমবাজারের যে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে সেই নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী, এবং একইভাবে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো সিন্ডিকেট থাকবে না বা কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এবং এর সাথে সেই নিয়োগ প্রক্রিয়া হবে খুবই সাশ্রয়ী এবং শ্রমিকের জন্য আম, যে ব্যয় নির্ধারণ করা হবে সেই ব্যয়টি হবে একেবারেই খুবই ন্যূনতম। এরকম আশাবাদ দিয়ে আমরা এই ওয়েবিনারটি শেষ করতে চাচ্ছি এবং আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে চাচ্ছি। আমরা আশাবাদী যে মালয়েশিয়ার শ্রমবাজারে আহ, আমাদের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আম, সেই নতুন দিগন্তে বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়ার শ্রমবাজারে মর্যাদার সাথে এবং অত্যন্ত দক্ষ, অত্যন্ত ভালো কর্মী হিসেবে জীবনযাপন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ওয়েবিনারটি এখানে শেষ করতে চাচ্ছি এবং সেলিম, সমস্ত আলোচক এবং অংশগ্রহণকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে